আজকের এই এপিসোডে প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রমজান। এই রমজান ভাইয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়াতে। উনি এই ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনাটি বেশ মর্মান্তিক। আশা করছি ঘটনাটি শোনার পর আপনাদের অবশ্যই ভয়ের শিহরণ ইনশাল্লাহ জাগবে। লিসেনার্স, চলুন চলে যাই আমাদের প্রথম ঘটনায়। এই ঘটনাটি রমজান ভাই উনি ওনার মামার কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার আম্মু এবং মামা, ওনারা 4 ভাই বোন। এর মাঝে ওনার আম্মু মানে রমজান ভাইয়ের আম্মু হচ্ছে সবার ছোট, বাকি মামারা বড়। আর ঘটনাটা মূলত ওনার নানার সময়কালের। তখন ওনার নানা কুমিল্লার একটি গ্রামে একটা মসজিদে ইমামতি করতেন। তো ওই জায়গাটার নাম উনি বলেন নাই, কারণ ওই জায়গাটার নাম শেয়ার করার অনুমতি পান নাই। তো ওনার নানা সবে মাদ্রাসায় লেখাপড়া শেষ করে একটা মসজিদে ইমামতি করছেন। ইমামতি করতে খুব একটা বেশি ঝামেলা হচ্ছিল না, মোটামুটি ভালোই দিনকাল পার করছিলেন আর কি। তো আশেপাশের লোকজনও বেশ আন্তরিক ছিল, যার কারণে কোনো সমস্যা হচ্ছিল না। আর উনি ওনার ওস্তাদের কাছ থেকে বেশ কিছু রুকিয়া করার পদ্ধতি জানতেন, ঝাড়ফুঁক করার বিভিন্ন কলাকৌশল উনি জানতেন, যার কারণে উনি হালকা ঝাড়ফুঁক করতেন। কোনো মানুষ যদি কোনো সমস্যা নিয়ে আসতো তো উনি মোটামুটি ওনার যতটুকু জানা ছিল আর কি, তার ভেতর থেকে উনি কাজ করতেন। তবে উনি কোনো তাবিজ দিতেন না। তো এইভাবেই কেটে যাচ্ছিল দিন। এর মধ্যে কেটে যায় 2টি বছর। তো যেহেতু উনি লেখাপড়া শেষ করেছেন, মসজিদে ইমামতি করছেন, আর বিয়ের বয়সও হয়ে গিয়েছিল, এই জন্য নানার বাড়ি থেকে বিয়ের কথা বলা হয়। তো উনিও রাজি হয়ে যান যে গার্ডিয়ানরা যেহেতু বলছে। তো তখন নানার জন্য পাত্রী দেখা শুরু হয়। তা আল্লাহর রহমতে একটা ভালো মেয়ের সন্ধানও পাওয়া যায়। তো ঠিকঠাক মতো বিয়ে শাদিও শেষ হয়ে যায়। বিয়ের বছরখানেক পরে এই নানার ঘর আলোকিত করে বড় মামার জন্ম হয়। মানে এই যে রমজান ভাইয়ের বড় মামার জন্ম হয়। তো এর বছরখানেক পরে ওনার আরও এক মামার জন্ম হয়। তো এর মাঝে হয় কি, ওনার নানার মসজিদের চাকরিটা আবার চলে যায়। তখন কি করবেন, নানা কুমিল্লা থেকে বাড়িতে চলে আসেন। তখন কি করবেন না করবেন এটা নিয়ে তো ভাবছেন। আসলে অন্য কোনো কাজ তো উনি শেখেন নাই, মাদ্রাসা থেকে লেখাপড়া করেই উনি ইমামতি শুরু করেছেন। তো এখন এলাকায় এসে উনি চিন্তা করলেন যে একটু অন্য ধরনের কাজ করা যাক, বিশেষ করে ব্যবসা বাণিজ্য। আর উনি যে ঝাড়ফুঁক করতেন ওই কাজটা কিন্তু উনি করতেন, এটা নিয়ে কোনো সমস্যা ওনার ছিল না। এটা উনি রেগুলার করে যাচ্ছিলেন। বাড়িতে এসেও বিভিন্ন লোক তার কাছে আসলে উনি যতটুকু পারতেন আগে সেটা করে দিতেন। তো এর মধ্যে নানার আরও কয়েকজন সন্তান হয়। তো মোট 4 জন সন্তান ওনার হয়েছিল আর কি টোটাল। তো ওনার বড় 2 ছেলেকে উনি মাদ্রাসায় দেন, ভালো করেই লেখাপড়া করছিল। তো হঠাৎ করে একবার হয় কি, নানার কাছে একটা নালিশ আসে মাদ্রাসার একজন হুজুর। তো উনি নালিশ করেন যে আপনার ছেলে প্রায় 15 দিন যাবৎ মাদ্রাসায় যায় না, কি হয়েছে, কি শরীর খারাপ কিনা, না কি ব্যাপার আমাকে বলেন তো, কোনো খোঁজ খবর পাচ্ছি না, আমাকে তো কিছু জানালেনও না, ও মাদ্রাসা আসে কিনা, আমাদের তো চিন্তা হয়। একথা শোনার পর নানা তো আকাশ থেকে পড়েন যে কি বলেন হুজুর, ও তো প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় যায়, আমি নিজে ওকে ঘুম থেকে তুলে দিই, আবার মাদ্রাসা থেকে তো চলেও আসে। তখন হুজুর বলে, না তো আজও তো মাদ্রাসায় যায়নি, আপনি কি আজকেও কি ওকে ঘুম থেকে তুলে দিচ্ছেন? বলে, হ্যাঁ দিছি তো। তখন হুজুর বলে যে আপনার কোথাও ভুল হচ্ছে, ও মাদ্রাসায় যায় নাই এটা আমি নিশ্চিত। আপনি ওর সাথে একটু কথা বলেন যে কোথায় যায়। বাচ্চা মানুষ আবার মাদ্রাসার কথা বলে বাড়ি থেকে বাইরে বের হয়ে খেলাধুলা করতে চলে যায় কিনা, নাকি অন্য কোনো সমস্যা হয়েছে, আপনি একটু কথা বলেন। তখন নানা তো বাড়িতে আসছেন, তখনও কিন্তু বড় মামা আসে নাই, বাসায় ফেরে নাই। তো দেখি ঠিকই নির্দিষ্ট সময় চলে আসছেন তিনি। তখন নানা তো ধরছে, কিরে তুই নাকি 15 দিন ধরে মাদ্রাসায় যাস না? তখন মা বলে, না আমি তো প্রতিদিনই মাদ্রাসায় যাই। হুজুর কেন এই কথা বলবে? এই কথা শোনার পর নানা কি করছেন, এই বড় মামাকে ধরে বেধড়ক পিটুনি দিছেন। আর এরপর পিটুনি খাওয়ার পর উনি বলতেছেন যে, মানে তখন একটা কথা বলে আর কি, যেটা সবাইকে চিন্তায় ফেলে দেয়। তো বড় মামা বলেন যে আমি তো প্রতিদিন মাদ্রাসার যাওয়ার জন্য বের হই। তো মাদ্রাসায় যাওয়ার আগে মাঝখানে একটা শ্মশান ঘাট আছে, ওই বরাবর যাওয়ার পর কেন জানি আমার খুব ঘুমে ধরে। তখন আমি অন্য কোনো কিছু ভাবতে পারি না, তখন একটা জায়গায় গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। আবার ঘুম ভাঙলে দেখি সন্ধ্যা লেগে যাচ্ছে, তখন আমি বাসায় চলে আসি। এখন এই ঘুমের মাঝখানে কি হয় এটা আমি কিছু বলতে পারি না। এইটা শোনার সাথে সাথে নানার কিন্তু সন্দেহ লাগে যে ছেলেটা নিশ্চয়ই সত্যি কথাই বলছে, এবং
তার আচার আচরণ বা শারীরিক যে পরিবর্তন এই 15 দিনে, আর তাছাড়া উনি তো ঝাড়ফুঁক করতেন, চোখ দেখলেই কিছুটা হলো বুঝতে পারতেন কোনো সমস্যা আছে কিনা। তো এই 15 দিন তো আসলে উনি অতটা খেয়াল করেন নাই। তো এরপরে কি হয় যে নানা বলেন যে ঠিক আছে তোর কালকে মাদ্রাসায় যাওয়ার দরকার নেই, তুই বাসায় থাক। তখন এই নানিকে বলেন যে ওর দিকে একটু খেয়াল রেখে তো, আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে খবর দিবা। তো নানা কিন্তু ওই সময় টুকটাক ব্যবসা বাণিজ্য মানে মুদিখানার দোকান দিয়েছিলেন, মুদি মালের ব্যবসা ট্যাবসা উনি করতেন আর কি। অনেক সময় আবার কিছু কিছু জিনিস অনেক জায়গায় রাখি মাল বলে, রাখি মাল বলতে কি কোনো জিনিস রেখে দেওয়া হয়, সিজন আসলে বিক্রি করা হয়, পেঁয়াজ রসুন এরকম বেশ কিছু জিনিস আছে আর কি। রাখি মালের ব্যবসা, মুদি মালের ব্যবসা এটা উনি করতেন আর কি। ওই সময় দোকানও ছিল। তো ওই দিন দুপুরবেলা এই বড় মামা দুপুরের খাবার খেয়েছেন। খাবার খাওয়ার কিছু সময় পরেই বড় মামা বমি করেছেন। তবে বমি কিন্তু যে করেছেন, বমির সাথে যে খাবার খেয়েছেন সেটা বের হয় নাই। যেটা বের হয়েছে এটা দেখে নানি তো খুব ভয় পান, কারণ উনি একদম তাজা রক্ত বমি করেছেন, মানে তার বমির সাথে তাজা রক্ত বের হয়েছে। রক্ত বমি বলতে যেটা বোঝায়, রক্ত বমির থেকেও ভয়ানক, মানে সেখানে পানির উপস্থিতি নাই, শুধু রক্তই। এইটা দেখার সাথে সাথে নানি তো অনেক ভয় পেয়ে যান। আর নানি এটাও খেয়াল করেন এই রক্তের মধ্যে কালো কালো কি যেন একটা জিনিস বের হয়। তখন নানি এটা দেখে বুঝতে পারেন যে এটা আসলে কয়লা। উনি দ্রুত নানাকে খবর দেন। নানা তো এই খবর শোনার সাথে সাথে চলে আসেন, উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করেন। তো নানা বুঝতে পারেন যে ওর শারীরিক কোনো উন্নতি হবে না, কারণ এমন কোন একটা জটিল সমস্যা ওনার সাথে হয়েছে যেটা ট্রিটমেন্ট উনি জানেন না, ওনার বিদ্যায় এটা নাই আর কি। তখন উনি বুঝতে পারেন আসলেই এমন একটা সমস্যা হয়েছে যার কারণে এই যে 15 দিন সে মাদ্রাসায় যেতে পারেনি। আর এখন ওনার করণীয় কি? তখন ওনার যিনি ওনার ওস্তাদ কিন্তু খুব বেশি দূরে না, ওনাদের কয়েক গ্রাম পরেই আর কি। তো উনি একজন ইমাম সাহেব, উনি দ্রুত ওনার ওস্তাদের কাছে যান এবং এই বিষয়ে উনি কথা বলেন, সবকিছু খুলে বলেন যে এই ব্যাপার, এরকম 15 দিন মাদ্রাসায় যেত না, তারপরে এই আজকে এই ঘটনা ঘটছে। এ কথা শোনার পর ওনার উস্তাদ বলেন যে দেখো আসলে যতটুকু শুনলাম এটা তো আমার কাছে ভালো মনে হচ্ছে না, তারপর আমাকে কয়েকটা দিন সময় দাও, ওকে একটু চোখে চোখে রাখো, বাইরে বের হতে দেওয়ার দরকার নাই, তো বাড়িতেই থাক, এখন বাইরে বের হলে সমস্যা বাড়বে, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি কি করা যায় বা কোনো তথ্য পাই কিনা, আমার জিনেরা আমাকে কোনো খোঁজ খবর এনে দিতে পারে কিনা। তো 2 দিন পর সকালবেলা ওনার ওস্তাদ এই নানাকে খবর পাঠান নাই, উনি নিজেই মানে হন্তদন্ত হয়ে ছুটে আসছেন নানার বাসায়। তো তার ওস্তাদ বাড়িতে আসছেন, নানা তো বেশ উদ্বিগ্ন হয়ে যান যে ওস্তাদকে কোথায় বসাবেন, কি করবেন। তখন ওনার ওস্তাদ বলেন যে বাপু তোমার এত উদ্বিগ্ন হওয়ার দরকার না, আমি যেটা বলি সেটা মন দিয়ে শোনো। আমার জিনদেরকে দিয়ে 2 দিন ধরে চেষ্টা করছি, আমার জিনেরা কোনো সন্ধানই আনে দিতে পারে নাই। 2 দিন পর আমার জিনেরা এসে বলছে যে হুজুর আপনি এই বিষয়ে যায়েন না, কারণ আমরা কোনো সন্ধান যেহেতু আনতে পারতেছি না, তবে নিশ্চয়ই এমন কোনো একটা ঝামেলা আছে যেখানে আমরা ঢুকতে পারতেছি না বা আমরা কোনোভাবেই সন্ধানটা নিতে পারতেছি না। আর এত গভীর ঝামেলা যদি একবার হয়ে যায় তাহলে আপনাকেও উদ্ধার করার মতো ক্ষমতা আমাদের থাকবে না, যেহেতু আমরা খবরই আনতে পারতেছি না। সুতরাং আপনি এই ঝামেলায় যদি জড়িয়ে যান তাহলে আপনাকে কিভাবে ওখান থেকে বের করে আনবো? সুতরাং আপনি এর ভিতরে যাবেন না, ওই বাসায় যান, গিয়ে বলে আসেন যে ওরা আরো ভালো কারো কাছে যেন যায়, আর সেই সাথে আল্লাহ তাআলার কাছে যেন কান্নাকাটি করে, কারণ আমাদের হাতে এটা আর নাই। তো হুজুর এসে কিন্তু এই বিষয়টা বলেন, হুজুর এটা এসে বলেন এবং এটাও বলেন যে ওই রাত্রে উনি আর একটা স্বপ্নও দেখেছেন। উনি রাতের খাবার শেষ করে যখন ঘুমিয়ে পড়েছেন তখন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছেন যে একটা ছায়ামূর্তি হুজুরের স্বপ্ন জেগে এসে বলছে যে এই হুজুর তুই কি নিজেকে বেশি বড় মনে করিস নাকি? কি পরিমাণ এলেম আছে তোর? তুই আমার ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করার কিন্তু দুঃসাহস দেখাস না। তুই তোর লোক পাঠাইছিস, তোর লোক কোনো তথ্যকে আনতে পারছে? পারে নাই। সুতরাং বুঝতেই পারছিস যে আমি কি জিনিস, আমার ব্যাপারে কোনো ধরনের কোনো তথ্য সংগ্রহের চেষ্টা করবি না, আর এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবি না, তাহলে কিন্তু তোকে সহ তোর চেলাবেলা সহ তোর পরিবার সবগুলোকে আমি নির্বংশ করব, এই বলে দিয়ে গেলাম। তো এরপরই হুজুরের ঘুম ভেঙে যায়, হুজুর চিৎকার করে উঠেছেন, ওনার পাশে ওনার স্ত্রী শুয়েছিল, সেও তো ধর্মর করে উঠছে, কি হলো? তখন হুজুর বললেন আমি একটা দুঃস্বপ্ন দেখছি। তা উনি আর ওনার স্ত্রীকে বিষয়ে কিছু বলেন নাই। ওই সকালবেলা ফজরের নামাজ পড়ে উনি দৌড় দিয়েছেন, একে তো জিনেরা নিষেধ করেছে রাতের বেলায়, তারপর উনি ঘুমিয়েছেন, ঘুমার পরে স্বপ্ন দেখেছেন, সব মিলিয়ে একটা বিভীষিকাময় অবস্থা। তো তখন
এই তথ্য উনি যখন প্রয়োজন মনে করলেন তাকে বলার দরকার, এগুলো যখন বললেন তখন নানা তো খুব চিন্তিত হয়ে পড়ে যে কি করবেন আসলে এইটা সমস্যার সমাধানটা কি। তো নানা খুব চিন্তিত হয়ে পড়ে। নানার যে অনেক বয়স হয়েছে তা না, উনি কিন্তু তখন ইয়াং। উনি বিয়ে করেছেন 25-26 বছর বয়সে, আর ওনার 4জন সন্তানের জন্ম, মোটামুটি পিঠাপিঠি সন্তান ছিল। তো ওই সময় এই সমস্যা যখন হয় তখন নানার বয়স হয়ে যাবে 33, 34, 35 সর্বোচ্চ এরকম আর কি। তো এর মধ্যে একটা খবর আসে, সিলেটে খুব ভালো একজন হুজুর আছেন, তার কাছে নিয়ে যাবেন। তখন একটা মাইক্রোবাস রেডি করা হয়, যে মাইক্রোবাসে করে এই বড় মামাকে নিয়ে সিলেটে যাবেন তারা। তো তারা রওনাও দেন, নানিও আছেন সাথে। এরই মধ্যে কি হয়েছে, একটা জায়গায় এসে হঠাৎ করে নানা স্ট্রোক করেছেন। স্ট্রোক করে ওই গাড়ির মধ্যেই উনি মারা যান। একে তো অসুস্থ সন্তান, এরই মধ্যে স্বামী গাড়ির মধ্যেই মারা গেছে। আর নানি তো আসলে একজন গ্রামে বেড়ে ওঠা একজন মহিলা, তো উনি ওই অবস্থাতে যে কি করবেন উনি বুঝতে পারছেন না। ছেলেকে নিয়ে কবিরাজের কাছেও যেতে পারছেন না, আর তার স্বামী এই অবস্থায়। তখন উনি ড্রাইভারকে বলেন যে আপনি গাড়ি ঘোরান, গ্রামে চলেন। গ্রামে যাওয়া হয়, নানাকে দাফন কাফন করা হয়। এদিকে সন্তান, বড় সন্তানের এই অবস্থা। নানি এখন কি করবেন, ওনার তো আসলে মাথায় কোনো কিছুই কাজ করছে না, এখন আমার করণীয় কি। এদিকে ছেলের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, খুব অসুস্থ হয়ে যাচ্ছে। উনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার বলে যে আপনার ছেলে তো কোনো রোগ ধরতে পারতেছি না, তারপরেও ওর কেন এমন সমস্যা এটা আমরা বুঝতে পারতেছি না। এখন নানির আর কোনো আশা ভরসা নাই। তখন উনি প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করেন, আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ আমার আর কোনো সাহায্যকারী নেই, তুমি আমার সাহায্যকারী, কোনো একটা ব্যবস্থা করো। এর মধ্যে তার ছেলের অবস্থা এতটাই খারাপ হয় যে বিছানা থেকে উঠতে পারতো না। কি একটা অবস্থা, মানে জীবিত অবস্থায় লাশ হয়ে শুয়ে আছে, এমন একটা অবস্থা আর কি। আল্লাহ নানি দোয়া আসলে কবুল করেছিলেন, কিভাবে সেটা বলছি। তো সকালবেলা নানি ঘরের কাজ করছেন, হঠাৎ করে একজন ফকির লোক আসে। ফকির লোক এসে বলে যে মারে আমি 2 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই, আমাকে খাবার দে। তখন নানি একটা জিনিস খেয়াল করেন যে ওই ফকিরের কাপড় চোপড় নোংরা হলো, চেহারাটা বেশ সুন্দর, নুরানি চেহারা। তো নানির ঘরে যা আছে তা এনে ওনাকে খেতে দেন। তো ওই ফকির লোকটা খাবার খাওয়া শেষ করে মুচকি হাসি দিয়ে বলেন, চিন্তা করিস না মা, তোর সমস্যা আল্লাহ সমাধান করবেন। কোনো মানুষ যদি মন থেকে দোয়া করে আল্লাহর কাছে, সেগুলো বিফলে যায় না। তো ছেলেটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো নানি চিন্তা করছেন কি ব্যাপার, আমার ছেলের এই বিষয়টা তো ওই ফকিরকে আমি বলি নাই। তো তখন ওই ফকির বলেন যে আমার কথা শুনে তুই চিন্তা করতেছিস আমি কিভাবে জানলাম তোর ছেলের কথা। শোন, তোকে একটা কথা বলি, আমি সব তথ্য জেনেই এখানে আসছি। বলতে পারিস আল্লাহ তাআলাই আমাকে পাঠাইছেন। এখন একটা ভয়ানক কথা বলবো, এটা মন দিয়ে শুনবি। তোর ছেলের এই খারাপ পরিস্থিতির জন্য আর কেউ দায়ী না, তোর স্বামীই দায়ী। এ কথা শোনার পর নানির তো চক্ষু চরক গাছ, বলে কি নি। তখন ওই ফকির আস্তে আস্তে বলতে থাকেন, শোন, আজ থেকে প্রায় 15 বছর আগে তোর স্বামী তখনও কিন্তু এই রুকিয়া করা ভালো করে শেখে নাই, হালকা পাতলা শিখছে আর কি। তখন তোর স্বামীর কাছে একটা পরিবার আসে জিন ঘটিত একটা সমস্যা নিয়ে। ওই পরিবারের ছেলের উপরে 2টো জিন ভর করেছে। তোর স্বামীর বয়স কম ছিল, সে অনেক কিছু বুঝতে পারতো না। তোর স্বামী ওই ছেলেকে ঝাড়ফুঁক করে, আর ওই যে 2টা জিন ছিল তারা ছিল আপন 2 ভাই। এর মধ্যে একটা জিনের বয়স ছিল খুবই কম, শিশু। আর এই যেই ছেলেকে আসর করেছিল সেই ছেলেটাও শিশু। তো তোর স্বামী যেই ধরনের ঝাড়ফুঁক বা রুকিয়া করার প্রয়োজন ছিল সেটা না করে এমন কড়া রুকিয়া করেছে যে ওই ঝাড়ফুঁক সহ্য না করতে পারে ওই শিশু জিনটা ওখানেই মারা যায়। আর ওই শিশু জিনের যে বড় ভাই, সে এই জিনিসটা দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়। আর ক্ষিপ্ত হলে তখন তোর স্বামী কি করেছে, ওই জিনটাকে বোতলবন্দি করার প্রক্রিয়া শুরু করে। বোতল বন্দি হওয়ার আগ মুহূর্তে ওই জিনটা বলে যে হুজুর, তোর বয়স কম, তুই এখনো রুকিয়া শিখিস নাই, কোথায় কোনটা করা উচিত এটা তুই জানিস না। তোর কি উচিত ছিল না যে কারো উপর আমাদেরকে হাজির করে আমাদের বক্তব্য শোনা? তুই এটা না করে সরাসরি কেন আমাদের উপর রুকিয়া করলি?
আমরা কি কোনো খারাপ উদ্দেশ্যে এই ছেলেটাকে আসছি, এই ছেলের কাছে আসছি? এই ছেলেটা ছোট, আমার ছোট ভাই ওর সাথে খেলতে পছন্দ করে, তাই আমিও আসি আমার ছোট ভাইকে দেখার জন্য, ছোট ভাইয়ের সাথে থাকার জন্য, কারণ অন্য জিনেরা এসে তো আমাদের ক্ষতি করতে পারে। আর এর প্রভাবে ওর শারীরিক কিছু সমস্যা হয়েছে, এটা সাময়িক, ও ছোট মানুষ, ঠিক হয়ে যেত। তো তুই এইটা কেন করলি না যে আমাদেরকে ডেকে আমাদের বক্তব্য শোনা, আমরা তোর কোনো ক্ষতি করতাম না। আর তুই শুরুতেই জিন হত্যার রুকিয়া শুরু করে দিলি, আমার ছোট ভাইকে মেরে ফেললি, এর শাস্তি তুই অবশ্যই পাবি। তো এগুলো বলার পর তোর স্বামী কি করেছে, ওই জিনটাকেও বোতলে ভরেছে। এরপর কোনো এক জেলেকে দিয়েছে, সেই জেলে নদীর গভীর অংশে ফেলে দিয়েছে। এরপর কেটে যায় 15টি বছর। এরই মধ্যে একদিন এক জেলে মাছ ধরার জন্য পানিতে জাল ফেলে। ওই জাল ফেলার পর কি হয়, ওই জালে একটা বোতল উঠেছে। তো জেলে দেখে ওই বোতলের মধ্যে দোয়া আকৃতির কোনো একটা জিনিস রয়েছে। তো জেলে কি করেছে, ওই বোতলটা নিয়ে নৌকার একটা কাঠের উপরে আঘাত করেছে। তখন কি হয়, বোতলটা ভেঙে যায়। আর এরপরেই ওই জেলে একটা আওয়াজ শোনে যে যা, আজকে তুই অনেক মাছ পাবি। সত্যি ওই জেলেটা অনেক মাছ পায়। ওই জিনটা ওই রাত্রেই ছাড়া পেয়ে মূলত তোর স্বামীর স্বপ্নে এসে হুমকি দিয়েছিল যে কিরে, এখন কি করবি, আমাকে তো আটকে রাখতে পারলি না, এখন বুঝবি তোর নিজের পরিবারের লোক হারালে কেমন লাগে। এরপর থেকেই তোর ছেলেকে ওই জিনটা ভর করেছে। মূলত ওকে এমন একটা জিনিস খাইয়ে দিয়েছে যার ফলশ্রুতিতে ওর শরীরের ভিতরকার জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি চেষ্টা করে দেখি কোনোভাবে এটাকে ছাড়াতে পারি কিনা। আল্লাহ যদি চান ইনশাল্লাহ তোর ছেলেকে সুস্থ করতে পারবো। তখন ওই ফকিরটা কি করেছেন, উনি বলেন যে তোর ছেলেকে নিয়ে আয়। তখন ওই ছেলেকে তো কোনোভাবে উঠিয়ে আনা যায় না, একদম শয্যাশায়ী বিছানায়। অনেক কষ্টে ছেলেকে কোলে করে নিয়ে আসা হয় উঠোনে। তো ওই ফকির দুটো বৃত্ত আঁকেন, একটা বৃত্তের মধ্যে উনি বসেন, আর একটা বৃত্তের মধ্যে ছেলেটাকে আসলে বসানো যায় না, শুইয়ে রাখতে হয়। শোয়ানোর পরে চতুর্দিকে বড় করে বৃত্ত আঁকানো আবার নতুন করে লেগেছিল আর কি, বসে থাকতে পারে না। তো তখন উনি রুকিয়া শুরু করেন। এর মধ্যে এই মামার উপর ওই জিনটা হাজির হয়। হওয়ার পর মামা উঠে বসেন, যিনি উঠেই বসতে পারছিলেন না। তখন ওই ফকিরটা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। আর ওই প্রশ্নোত্তরের ওই জায়গাতে বলা হয় যে নানি যেন বেশ দূরে থাকেন ওই জায়গা থেকে। তখন কিন্তু আশেপাশে এরকম লোকজন ছিল না আর কি। হঠাৎ করে আসছে তো ওই ফকির। তো হঠাৎ করে কি হয়, ওই মামার ভয়েসটাও চেঞ্জ হয়ে যায়। উনি বেশ গম্ভীর ভাষায় কথা বলেন, অথচ উনি তো ছোট বাচ্চা, বেশি বড় বয়স তো আর না আর কি তার। তো ওই জিনটা নাকি এসে ওই ফকিরকে সালাম দেয় এবং বলতে থাকেন যে হুজুর, আপনি তো ভালো মানুষ, আপনি এর মধ্যে কেন আসলেন? এরা তো ভালো মানুষ না। এই ছেলের বাবা আমার একজন ভাইকে মেরে ফেলেছে। ওই দিন আমি প্রতিজ্ঞা করেছি যে তাকে সহ তার কোনো সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো না। তখন হুজুর মৃদু ধমক দেন এবং বলেন যে তুমি তো তার সন্তানকে মারতে গিয়ে পুরো পরিবারকে শেষ করে দিবা, এমনই তা দেখছি। আর তুমি তো তোমার ভাইয়ের হত্যাকারী, মানে এই ছেলের বাবাকে মেরেই ফেলেছো গাড়ির মধ্যে স্ট্রোক করিয়ে। এখন এই ছেলেটাকে কেন ধরছো? তখন ওই জিনটা বলে যে আমি প্রতিজ্ঞা করেছি আমার ভাইয়ের হত্যার বদলা আমি নেবই। তখন হুজুর তাকে অনেক করে বুঝান, কোনোভাবেই সে মানে না আর কি। এরপর হুজুর তার ব্যাগ থেকে এক বোতল পানি বের করে যখন এই বড় মামার উপর ছুঁড়ে মেরেছেন, তখন ওই জিনটা বিকট চিৎকার করে ওঠে যে চলে যাব, চলে যাব, আমি চলে যাব। তবে একটা কথা, সেটা হলো এই ছেলেটাকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন না। কারণ হচ্ছে আমি এই সময়ের মধ্যেই ও যে মাদ্রাসায় যেত ওই শ্মশান ঘাটের ওখানে, আমি বিভিন্ন ধরনের জিনিস ওকে খাইয়ে দিয়েছি। ও আর বাঁচবে না, আমি এখন চলে গেলেও ও বাঁচবে না। ওর শরীরের ভিতরের অনেক জিনিস ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। তবে ওর অন্য ভাই বোন যারা আছে ওদেরকে আমি কোনো ক্ষতি করব না, এটা আমি কথা দিয়ে গেলাম। এই ছেলেটা এই পৃথিবীর আর কিছুদিনের মেহমান মাত্র, ওর আর বাঁচার কোনো আশা নাই। কারণ আমার কাজ যা আমি এটা করে ফেলেছিলাম, আপনি আসেন একদম শেষ দিকে। তারপর
সেই জিনটা সালাম দিয়ে চলে যায়। ওই ফকির নানিকে বলেন যে মারে আসলে অনেক দেরি হয়ে গেছে, আমি কিছু করতে পারলাম না, তবে তোর অন্য সন্তানদের ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো ফকির ওখান থেকে চলে যান। এর এক সপ্তাহ পর বড় মামা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান, আর এর মাধ্যম দিয়েই এই ঘটনার সমাপ্তি ঘটে। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনা শোনার পর আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে যে আচ্ছা, বিভিন্ন ঘটনায় দেখা যায় যে শেষ দিকে কোনো ফকির আসে, ঘটনা কি এটার? তো এই বিষয় নিয়ে আমি যতটুকু তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হচ্ছে, যারা আধ্যাত্মিক সাধনা করেন, এই আধ্যাত্মিক সাধক যারা, ওনাদের সাধনার বিভিন্ন পর্যায় রয়েছে। কখনো কখনো ফকিরি হালতে কিছুদিন অতিবাহিত করেন, কারণ যিনি ফকির ওনার তো আসলে কিছু থাকে না, একদম নিরহংকার হতে হয়। তখন মূলত মনের ভিতর থেকে অহংকার, রাগ, ক্ষোভ এগুলো কমানোর জন্যই আধ্যাত্মিক একটি প্রক্রিয়া। তো দেখা যাচ্ছে যে কখনো কখনো এভাবেই তারা যখন মানুষের বাড়িতে আসে, বিভিন্ন মানুষদের সমস্যা ওনারা ধরতে পারেন আল্লাহর ইচ্ছায়, তখন ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করেন। আর নিয়ম হচ্ছে, ওনারা এক জায়গায় আসলে ওই দ্বিতীয় জায়গায় ঘুরে আসেন না, এটা একটা বিষয়। কখনো কখনো খুব রেয়ার আসেন। আর কখনো কখনো জিনেরাও যখন দেখে যে, কারণ আমাদের আশেপাশে অনেক জিনের আছে, এক জিন আর একজনকে তথ্য দেয় যে এই লোকটা অনেক সমস্যায় আছে, তখন কোনো ভালো জিন কখনো কখনো ফকিরের বেশে আসে। তো এইভাবেই বিভিন্নভাবে এই ধরনের আল্লাহওয়ালা আধ্যাত্মিক সাধকদের আমরা দেখা পাই। মূলত এটাই আমি যতটুকু তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি, যতটুকু তথ্য পেয়েছি। এছাড়া আরও অনেক ব্যাপার থাকতে পারে যেটা হয়তো আমি এখনো তথ্য সংগ্রহ করতে পারি নাই, বা আপনাদের জানা থাকলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে কেন এভাবে বিভিন্ন সময় ফকিরদের আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে দেখি, কিন্তু পরবর্তীতে তাদেরকে আর কোথাও দেখা যায় না। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রমজান ভাইকে ওনার পরিবারের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু প্রিয় লিসেনার্স, শুনলেন সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রমজান ভাইয়ের পাঠানো একটি মর্মান্তিক ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটিও রোমহর্ষক এবং মর্মান্তিক। চলুন শুনে আসি ঘটনাটি। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ শিহাবুদ্দিন। ওনার বাড়ি বগুড়া জেলার গাবতলীর কাগ ইল গ্রামে। মূলত ঘটনাটি ওনার বন্ধুর পরিবারের সাথে ঘটে যাওয়া, আর সঙ্গত কারণে বন্ধুর নামটি প্রকাশ করা যাচ্ছে না এবং ওনাদের গ্রামের নামটি প্রকাশ করা যাচ্ছে না। তো বলার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে ধরে নিলাম যে সেই বন্ধুর নাম আসিফ। ঘটনাটির সময়কাল, মানে যখন থেকে ঘটনা ঘটা শুরু হয়েছে, 2007 সাল। কিন্তু ঘটনার সূত্রপাতের যে ব্যাপারটা, এটা 2007 সালে হলেও ঘটনার প্রেক্ষাপটটা তৈরি হয় 2003 কি 4 সালের দিকে। ওই সময়ে এই আসিফ ভাইয়ের বাবা গ্রামে একটি জমি কেনেন, একটা ভিটা জমি। অনেক সময় আমরা ভিটা দেখি না, যে স্বাভাবিক যে মাটির স্তর তার থেকে বেশ উঁচু, মাটি ফেলে উঁচু, সেখানে গাছপালা আছে, এই টাইপের একটা জায়গা আর কি। তো উনি এরকম একটা জায়গা, একটু উঁচু জায়গা কেনেন, একটা ভিটার মতো জায়গা। তো ওখানে বেশ মাঝারি সাইজের গাছপালা ছিল, কোনোটা একটু বড়ও ছিল আর কি। তো অনেক কম দামে কিনতে পান। তো এত কম দামে কিনতে পেয়ে আসিফ ভাইয়ের বাবা তো বেশ খুশি যে এত কম দামে জায়গাটা কিনতে পেরেছেন। আর জমির যে কাগজপত্র সেগুলো ঠিক ছিল, আর যেগুলোর কাগজপত্র খুব ভালো থাকে স্বাভাবিকভাবেই সেগুলোর দাম একটু বেশি থাকে যদি সবকিছু ঠিকঠাক থাকে, জমির পজিশনটা ভালো হয়। এই সবগুলোর দিক থেকে কিন্তু ওই জমিটা ভালো ছিল। আর এত কম দামে ওনাকে যে দিয়ে দিয়েছেন, উনি নিজেকে খুব ভাগ্যবান মনে করেন যে ভাগ্যটা খুব ভালো, এত কম দামে জমিটা পেয়ে গেলাম। উনি এই জমিটা কেনার আগে আশেপাশে কারো কাছ থেকে খুব একটা বেশি শোনেনও নাই। কেন শোনেন নাই? চিন্তা করছেন এত কম দাম বলছে, আবার জানাজানি হয়ে গেলে অন্য লোক আবার জমিটা কিনে নিতে পারে, এই চিন্তা করে উনি আশপাশে কারোর সাথে ব্যাপারটা শেয়ার করেন নাই। তো জমিটা উনি স্বাভাবিকভাবেই কিনে ফেলেন, রেজিস্ট্রি হয়ে যায়। জমিটা কেনার পর উনি 3 থেকে 4 বছর ওভাবেই ফেলে রেখেছিলেন, কোনো কাজ করেন, ওরকমই ছিল, ওই গাছপালা ওরকমই ছিল আর কি। তো 3-4 বছর পর এই 2007 সালের দিকে উনি ওই জমির অনেকগুলো গাছ কেটে ফেলেন। মূলত ওই গাছগুলো বিক্রি করে দেন। চিন্তা করলেন যে এই গাছগুলো এখান থেকে, মানে সব জমি জুড়েই তো আসলে ওরকম গাছপালা ছিল, তো গাছপালা না কাটলে উনি বাড়িঘর তৈরি করবেন কিভাবে? চিন্তা করছেন যে গাছপালা কাটি, এগুলো বিক্রি করে দিই, পরে এখানে বাড়িঘর করবো আর কি।
তো গাছ উনি কেটেছেন, বিক্রিও করে দিয়েছেন। তো গাছ কাটার কয়েকদিন পর থেকেই শুরু হয় সমস্যা। মূলত এই হলো সমস্যার সূত্রপাত। এই সমস্যাটা শুরু হলো এই আসিফ ভাইয়ের মায়ের সাথে। তো ওনারা যে ঘরে থাকতেন অন্য আর একটা গ্রামে আর কি, তো ওইটার চাল ছিল টিনের, বেড়াও ছিল টিনের। ওনারা শুয়ে আছেন, হঠাৎ করে ওনার মা শুনতে পান কেউ যেন খুব জোরে কিন্তু ফিস ফিস করে বলছে, কিরে ঘুমাচ্ছিস? আরামে ঘুমাতে খুব মজা, তাই না? আমাদের ঘুমের জায়গা নষ্ট করে তোরা আরামে ঘুমাবি, এটা তো হতে দেব না। ঘুমা ঘুমা, দেখি কতদিন ঘুমাতে পারিস। তো এরকম প্রথম কয়েকদিন বলতো। তো উনি পাশে থাকা আসিফ ভাইয়ের বাবাকে বলতেন যে তুমি কিছু শুনছো, কিন্তু আসিফ ভাইয়ের বাবা কিচ্ছু শুনতে পেতেন না। তো এর কয়েকদিন পরে হঠাৎ করে রাতের বেলা টিনের চালে ধুমধাম করে ইটের শব্দ, কিন্তু বাইরে কোনো ইট পাওয়া যায় না। এই শব্দটা আবার সবাই শুনতেন। আর প্রায় প্রতি রাত্রে এসেই এই আসিফ ভাইয়ের মা যেখানে ঘুমাতেন আর কি, আসিফ ভাইয়ের মা বাবা যে রুমটাতে ঘুমাতেন ওই রুমের পাশে জানালা রয়েছে, ওই জানালার কাছে এসে ওরকম জোরে জোরে ফিস ফিস করে কথা বলতো আর বলতো, ঘুমা ঘুমা, শেষ ঘুম ঘুমা। আর ওই বাড়ির চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের ফিসফিসানি শব্দ আসতো, মনে হচ্ছে অনেক মানুষ ফিসফিস করে কথা বলে। তো যাই হোক, এরকম সমস্যা যখন শুরু হয়ে গেল তখন আসিফ ভাইয়ের মা আসিফ ভাইয়ের বাবাকে বললেন যে আপনি একটা ভালোই করেন, একটা হুজুর ডেকে নিয়ে আসেন। তো একজন হুজুরকে নিয়ে আসা হলো। আসলে ওই হুজুর মানে ওনার এই বিষয়ে এলেম কালাম অতটা ছিল না, উনি অ্যাজ ইউজুয়াল সমস্যা মনে করেছিলেন। তো উনি বললেন যে আসলে আপনারা যেখানে জায়গা কিনছেন ওখানে গাছপালা ছিল, ওইখানে কিছু জিন টিন থাকতো, ওরা দুষ্টু পিশাচ, ওগুলো আপনাদের কোনো ক্ষতি করবে, এমনি ভয় ভীতি দেখাচ্ছে আর কি। তো উনি এমনি ঝাড়ফুঁক করে দিয়ে চলে যান। এরপরে কয়েকটা দিন আর কোনো সমস্যা হয় না। এরপর থেকে আবারও শুরু হয়ে যায় সমস্যা। এবারের সমস্যাটা একটু অন্যরকম। এবারের সমস্যাটা হুমকিমূলক। ওই যে ওই রকম রাতের বেলা ফিসফিস করে এসে আসিফ ভাইয়ের মায়ের কাছে এসে বলে যেত যে তোর ছেলে পেলেগুলোকে এক এক করে নিয়ে যাব, আমাদের থাকার জায়গা নষ্ট করছিস, তোদেরকে তো রাখবো না, এই পৃথিবীর মায়া ত্যাগ করে তোদেরকে চলে যেতে হবে, আমাদের সন্তানদের থাকার জায়গা এখন নাই, বহু বছর ধরে এখানে ছিলাম, এই কাজটা কেন করলি? তো এইভাবে এসে হুমকি দিত। তো এরকম কথা কিন্তু প্রতিনিয়ত বলতো। এর মধ্যে আসিফ ভাইয়ের মা উনি আবারও আসিফ ভাইয়ের বাবাকে বলেন যে আবারও হুজুরকে ডেকে নিয়ে আসতে। তো হুজুর এসে বলেন যে আপনারা একটা খাবার দাবারের আয়োজন করেন, গরিব দুঃখীদেরকে খাবার খাইয়ে দেন আর কি, দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন। তো সেটা করা হয়। তো ওটা যেদিন করা হয় ওই দিন যে থালবাটিগুলো হয়, এই থালবাটিগুলো ধোয়ার জন্য আর একটা পুকুর ছিল ওনাদের, সেই পুকুর ঘাটে এই সন্ধ্যার কিছু সময় আগে আর কি, মানে বাদ জোহর এটা করা হয়েছিল। তো জোহরের পরে সবাই খাওয়া দাওয়া করতে, আরো বেশ কিছু মানুষজন আসে, সব করতে করতে প্রায় আসরের রক্ত হয়ে যায়। মানে আসরের পরে বেশ সন্ধ্যার বেশ খানিকক্ষণ আগে আর কি উনি ওই পুকুর ঘাটে থালবাটিগুলো ধুতে গিয়েছেন আর কি। তো অনেকক্ষণ হয়ে যায়, উনি আসে না। তো এদিকে আসিফ ভাইয়ের বাবা চিন্তা করছেন কি ব্যাপার, কোথায় গেল? তো উনি আবার মাগরিবের আজান দিবে ভাব এমন সময় অজু করার জন্য যখন ওই পুকুর ঘাটে গিয়েছেন তখন দেখেন আসিফ ভাইয়ের মা ঠায় দাঁড়িয়ে আছে এবং কার সাথে যেন কথা বলছে। তো উনি কাছে গিয়ে শুনতে পান যে আসিফ ভাইয়ের মা বলছে যে নিস না, আমাকে নিয়ে যা, আমার ছেলে মেয়েদেরকে নিস না, এরকম বলছে। তো উনি যখন তার কাঁধে হাত রাখেন তখন আসিফ ভাইয়ের মা স্বাভাবিক হয়। তখন আসিফ ভাইয়ের বাবা বলে তুমি কার সাথে কথা বলো? বলে ওই যে দেখেন না, ওই যে পুকুরের মধ্যে দাঁড়ায় আছে কয়েকটা, ওরা আমার ছেলেকে নিয়ে যেতে চায়, আমার মেয়েকে নিয়ে যেতে চায়। আমি বলতেছি যে আমার ছেলে মেয়েকে নিস না, আমাকে নিয়ে যা, কিন্তু ওরা বলে যে আমার ছেলে মেয়েকেই নিয়ে যাবে, তো এই জন্য ওদের সাথে কথা বলতেছি। তখন আসিফ ভাইয়ের বাবা বলে কই, আমি তো কিছু দেখছি না। আসিফ ভাইয়ের বাবা কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না। তো এরপর আসিফ ভাইয়ের মাকে ওখান থেকে নিয়ে আসা হয়। এর কিছুদিন পর আসিফ ভাইয়ের মা বাড়িতে কিছু পিঠা বানান। তো আসিফ ভাইদের বাড়ি যেখানে, সেখান থেকে খানিকটা দূরে বলতে মানে একদম পরের গ্রাম, বিষয়টা এরকম না, ওই একই গ্রামেই মাঝখানে খানিকটা ধানি জমি আছে, ওইটা পার হয়ে বেশ ওই পাশে তো পায়ে হেঁটে 15 মিনিট লাগে আর কি যেতে। তো ওই পাশে আসিফ ভাইয়ের এক খালা বাড়ি, আপন খালা আর কি। তো পিঠা বানানোর পর আসিফ ভাইয়ের মা বলছেন যে আমার বোনকে আর বোনের বাচ্চাদের জন্য পিঠা দিয়ে আসি কিছু।
তো উনি একটা পাত্রে ওই পিঠাগুলো রেখে ওই গামছা দিয়ে একটা মানে চারদিকে একটা বাঁধ দিয়েছেন আর কি। অনেক সময় আমরা দেখি যে ওই বিভিন্ন পাত্রে কোনো জিনিস রেখে, যে গ্রামে অনেক সময় দেখা যাচ্ছে মাঠে খাবার নিয়ে যাওয়ার সময় একটা গামছার মধ্যে সেটা গিট দিয়ে নিয়ে যাওয়া হয় আর কি, মানে ওইভাবে উনি বেঁধেছেন। তো তখন কিন্তু আসরের নামাজ হয়ে গেছে আর কি। তো উনি যখন বের হতে যাবেন তখন বাড়ির আরো কিছু কাজ পড়ে যায়, যার ফলশ্রুতিতে সেইগুলো আবার দ্রুত সমাপ্ত করতে করতে মাগরিবের হয়তো আধা ঘন্টা বাকি ছিল আর কি। তো উনি ওই পিঠা নিয়ে বের হয়েছেন। তো যে জমি দিয়ে যাবেন সেই জমির মাঝখানে যে আইলটা ছিল, ওই আইলটা বেশ চওড়া ছিল, আইল না বলে এটাকে রাস্তাও বলা যেতে পারে। তো উনি হেঁটে যাচ্ছেন, তখনও মাগরিবের আজান দেয় নাই, চারদিকে বেশ মোটামুটি ছিল আর কি, আলো ছিল, হাঁটা যায়। কিন্তু ওই সময় কৃষকরা সবাই উঠে গেছে আর কি ওখান থেকে, যারা ছিলেন আর কি। আর ওইখানে যে অনেক বিশাল কৃষি জমি বিষয় এরকম না, যাদের কাজ ছিল তারা চলে গেছেন। তো উনি তো হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে উনি দেখতে পান যে একটা লাশ সাদা কাফনে মোড়ানো আড়াআড়ি ভাবে শোয়ানো। হঠাৎ করে এটা দেখে তো উনি ভয় পান এবং বুঝতে পারেন যে কোনো প্যারানর্মাল কোনো জিনিস ওনার সাথে ঘটতে যাচ্ছে। গ্রামের বাচ্চা কাচ্চারা নিশ্চয়ই একজন ভদ্র মহিলার সাথে এরকম দুষ্টামি করবে না। তো উনি ভাবছেন যে কি করব। ইতিমধ্যে উনি বাসা থেকে বেশ খানিকটা পথ এগিয়ে এসেছেন, আর অল্প সময় হাঁটলে, আর 5-7 মিনিট হাঁটলেই কিন্তু ওনার বোনের বাড়ির কাছাকাছি চলে যেতে পারবেন। ওই অবস্থাতে উনি উল্টো দিকে ঘুরে চলে যাওয়াটা এইটা আসলে ঠিক হবে কিনা ওইটা উনি ভাবছিলেন। উনি চিন্তা করলেন যে এই লাশটাকে পাশ কাটিয়ে একটু ক্ষেতের মধ্যে দিয়ে নিয়ে নেমে সামনের দিকে উঠে যাই। তো ওরকম চিন্তা করে কেবল পাশ কাটানো শুরু করবেন, হঠাৎ করে উনি দেখেন যে একটা হালকা বাতাস আসলো। বাতাসে ওই লাশের উপরে যে সাদা কাপড় ছিল সেইটার কিছুটা উড়ে গেল, মানে মুখটা বের হয়ে গেল, এবং উনি দেখতে পেলেন যে এই মুখটা ওনার ছেলের, এই আসিফের, মানে এটা আসিফের লাশ। এটা দেখার সাথে সাথে উনি তো প্রচন্ড ভয় পান, এবং ভয় পেয়ে উনি কিন্তু ওনার বোনের বাড়ির দিকে দৌড় দিয়েছেন। ওনার বাড়ির দিকে দৌড় দেন নাই, উনি কিছুটা পাশ কাটিয়ে দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার পর পিছন থেকে শুনতে পাচ্ছেন গম্ভীরভাবে, কিরে লাশ নিবি না তোর ছেলে, নিয়ে যা নিয়ে যা, লাশ নিয়ে যা। উনি তখন আবার পেছন দিকে ঘুরে তাকিয়েছেন। ঘুরে তাকানোর পর দেখতে পান যে ওই লাশটা গড়িয়ে গড়িয়ে, যে কোনো একটা জিনিস যদি গড়িয়ে দেয়, একটা কলম যদি আমরা গড়িয়ে দিই কিভাবে পরে গড়াতে গড়াতে, মনে হচ্ছে ওই লাশটা ভাবে গড়িয়ে গড়িয়ে আসছে আর বিশ্রী ভাবে হাসছে, নিয়ে যা নিয়ে যা, লাশ নিয়ে যা, এরকম বলছে। উনি তো প্রচন্ড জোরে দিয়েছেন এক দৌড়ে উনি ওনার বোনের বাড়িতে পৌঁছে যান। সেখানে দিয়ে দেন এক চিৎকার, তবে উনি সেন্সলেস হন নাই। ওনার বোন তো ওই সময় ছিল, এর মধ্যে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, অন্ধকার নেমে এসছে। তো বলেন কি হয়েছে, উনি সব ঘটনা খুলে বলেন। এরপর বাড়িতে খবর পাঠানো হয়, সেখান থেকে লোকজন আসে, পরে আসিফ ভাইয়ের মাকে আবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। মূলত এরপর থেকেই শুরু হয় ওনার সাথে ভয়ঙ্কর ঘটনা। ভয়ঙ্কর ঘটনা বলতে এরপর থেকে উনি আর কাউকে চিনতে পেতেন না। এই আসিফ ভাইকে চিনতে পেতেন না, আসিফ ভাইয়ের বাবাকে চিনতে পারতেন না, তারপর আসিফ ভাইয়ের বোনকে চিনতে পারতেন না, কাউকে চিনতে পারতেন না। শুধু বলতেন যে আমাকে নিয়ে যা, আমার ছেলে মেয়েদেরকে কিছু বলিস না, ওদেরকে ছেড়ে দে, ওদেরকে কিছু করিস না, আমাকে নিয়ে যা, আমাকে মেরে ফেল। তো এরকম প্রায় 11-12 দিন এই অবস্থা ছিল। ওনার অবস্থা আস্তে আস্তে খুব শোচনীয় হয়ে যায়। 12 দিনের দিন সকালবেলা উনি সবাইকে চিনতে পারেন, সবাইকে চিনতে পারেন, আসিফ ভাইকে চিনতে পারেন, তার বোনকে চিনতে পারেন, মানে যাদেরকে উনি চিনতেন সবাইকে চিনতে পারেন। আসিফ ভাইকে কাছে ডাকেন, কাছে ডাকার পরে বলেন যে বাবা তুমি ভালো হয়ে চলবা, মনে রেখো তোমাদের জীবন আমি আমার নিজের জীবনের বিনিময়ে ভিক্ষা নিয়েছি, আমি আর বাঁচবো না, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। আসিফ ভাইয়ের বোন দ্রুত খাবার নিয়ে আসছে তার মায়ের জন্য। এরপর উনি খাবারগুলো খান, সবার সাথে কথা বলেন। কথার মধ্যে একটাই কথা ছিল যে উনি আর বাঁচবেন না। ওই দিনই উনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরবর্তীতে জানা যায় মূলত ওই পিশাচগুলোর কাছ থেকে নিজের জীবনের বিনিময়ে সন্তানদের জীবন উনি ভিক্ষা নিয়েছিলেন, এবং ওই পিশাচগুলো মূলত ওনাকে বিশেষ কিছু একটা খাইয়ে দিয়েছিল, যার ফলশ্রুতিতে উনি মারা গিয়েছিলেন। আর মৃত্যুর কিছুক্ষণ আগে ওনার ভয়ঙ্কর রক্তবমি হয়, এবং এই রক্তবমি করতে করতে উনি মারা যান। প্রিয় লিসেনার্স, আসলেই সন্তানের প্রতি মায়া মহব্বত এটা যে কি জিনিস, যারা বাবা মা হয়েছেন তারা বুঝতে পারবেন। নিজের সব কিছুর বিনিময়ে হলেও, এমনকি প্রাণের বিনিময়ে হলেও সন্তানদেরকে বাঁচানোর জন্য পিতামাতা সবসময় চেষ্টা করেন। ব্যতিক্রম কিছু যে থাকে না তা কিন্তু না। অনেক সময় আমরা দেখতে পাই মা সন্তানকে হত্যা করেছেন, পিতা সন্তানকে হত্যা করেছেন, এরকম ঘটনা কিন্তু আমরা দেখি।
তবে এটা বিচ্ছিন্ন ঘটনা। পৃথিবীতে ব্যতিক্রম জিনিস থাকবেই, কিন্তু ব্যতিক্রম জিনিসটাকে আমরা উদাহরণ হিসাবে আনবো না। সচরাচর যেটা হয় সেটাকে আমরা উদাহরণ হিসাবে আনবো। প্রিয় লিসেনার্স, নিজের জীবন দিয়ে সন্তানদেরকে উনি সেই পিশাচদের কাছ থেকে মুক্ত করে এনেছিলেন। আল্লাহ তার মৃত্যু এভাবেই লিখে রেখেছিলেন, যার ফলশ্রুতিতে এইভাবে উনি চলে গেছেন। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনাটি খুবই মর্মান্তিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বিপদ আপদ থেকে। আমি কয়েকটি কথা সবসময় বলি, বিশেষ করে এই ধরনের ঘটনার ক্ষেত্রে, যে আমরা কিন্তু যখন বাসা ভাড়া নিতে চাই, দেখি যে বাসাটা সুন্দর কিন্তু খুব কম দামে বাসা ভাড়া দিতে যাচ্ছে মালিক, আমরাও সেই সুযোগটা লুফে নিই। আসলে কি এটা সুযোগ নাকি মৃত্যু ফাঁদ, এটা কিন্তু আমরা বুঝি না। কোনো একটা ভালো জমি অনেক কম দামে কোনো একটা মালিক দিয়ে দিতে চাচ্ছেন, অথচ আশেপাশের জমির দাম অনেক বেশি, ওইটার দাম আরো বেশি হওয়ার কথা। উনি কেন দিতে চাচ্ছেন? এই বিষয়ে আমরা খোঁজ খবর নিতে গেলে যদি মনে করি যে অনেকে জেনে গেলে এত কম দামে বিক্রি করতে কিনতে পারবো না, আর ওই লোকরাও বলে যে বেশি লোকদেরকে জানাজানি করেন না, তাহলে কিন্তু অনেকে ঝামেলা করবে না, আমরাও চিন্তা করি যে আসলেই তো তাই। ঠিক আছে, কারো জানাজানি করার দরকার নাই, কাউকে বলবো না, কাগজপত্র ঠিকঠাক আছে কিনা ওই ভূমি অফিস থেকে খোঁজ খবর নিয়ে এটা দেখলেই হবে। তো আমরা কিন্তু এই ভুলটা করি। মূলত যিনি বিক্রি করতে চাচ্ছেন উনি তো এটা আরেকজনের উপর গছিয়ে দিয়ে উনি নিশ্চিন্ত হয়ে গেলেন। জমির কাগজপত্র হয়তো সমস্যা নেই, কিন্তু এটা কি জমি না মৃত্যু ফাঁদ, এটাকে আমরা জানি। এই জন্য কম দামে বাসা ভাড়া, জমি কেনা, ফ্ল্যাট কেনা, এই বিষয়গুলো যখন আমরা দেখব বা আমাদের সামনে আসবে, তখন আমরা আরো অধিকতর সচেতন হব যে কেন উনি বিক্রি করতে চাচ্ছেন। এটা আমরা আরো ভালোভাবে তদন্ত করার চেষ্টা করব। কারণ ওইটা যদি এত কম দামে বিক্রি করে দেয়, আশেপাশে তো আরো অনেক লোক আছে, তারা কেন এটা কিনলেন না? উনি আশেপাশের লোকদের কাছে কেন বিক্রি করলেন না? ওনার আত্মীয় স্বজনদের কাছে কেন বিক্রি করলেন না? এই প্রশ্নগুলো যেন আমাদের মনের মধ্যে থাকে। প্রিয় লিসেনার্স, খুব সতর্ক, কারণ এই ধরনের ঘটনা আশেপাশে হর হামেশাই হয়। এই জন্য আমরা সুযোগ পেয়েছি মনে করে নিজের মৃত্যুকে ডেকে আনবো না। এই ঘটনা থেকে এটাই আমাদের শিক্ষা হোক। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবার এপিসোডে নতুন আরো একটি ঘটনা নিয়ে। এই ঘটনাটি শুরু করব আমাদের প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো একটি ঘটনা দিয়ে। সৌদি আরবের দাম্মামের আল আহসা শহরে ভাই রয়েছেন, ওনার নাম মোহাম্মদ আতাউর রহমান। তো চলুন ঘটনাটি শুরু করি। ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের না, 2023 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখ রাতের ঘটনা। তো উনি সদ্য বিয়ে করেছেন, আর বিয়ে শাদী করার পর দেশে গিয়েছেন, দেশ থেকে আবার যখন ফেরত আসার পর উনি 2023 মডেলের টয়োটা রাইজি নামক একটি নতুন গাড়ি 5 বছর মেয়াদী চুক্তিতে কিস্তিতে উনি শোরুম থেকে নিয়ে ফেলেন। ওনার কাজকর্ম বেশ ভালোই হচ্ছিল, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে কি হয়, ওনার শ্বশুর শাশুড়ি সপরিবারে ওমরা হজ পালন করার জন্য মক্কাতে এসেছেন। আর এটা অবশ্য আগে থেকেই বলা ছিল যে উনি আসবেন আর কি। আর উনি তো দাম্মামে থাকেন, বেশ অনেক দূরত্ব, কিন্তু যারা সৌদি আরবে রয়েছেন তারা জানেন যে এই দাম্মাম, রিয়াদ, এই শহরগুলো থেকে মক্কা শহরের দূরত্ব কিন্তু কতটুকু। তো এই আল আহসা এই আল আহসা নামক স্থান থেকে মক্কা প্রায় 1300 কিলোমিটারের মতো দূর। তো ওখানে রাস্তাঘাট যতই ভালো হোক, এত দূরত্ব কিন্তু খুব ইজিলি যে চলে আসা যায় তা কিন্তু না, দীর্ঘ সময় নিয়ে ড্রাইভ করে আসতে হয় আর কি। আর ওনার শ্বশুর, এই আতাউর রহমান ভাইয়ের যিনি শ্বশুর, উনি কিন্তু 25 বছর সৌদি আরবে ছিলেন, একটা কোম্পানির ড্রাইভার হিসাবে ছিলেন। তাই সৌদি আরবের রাস্তাঘাট, তারপরে ওখানকার গাড়ি চালানোর কলা কৌশল সব ওনার জানা। তো ওনার শ্বশুর বলেছিলেন যে বাবা, তুমি যখন আসবা তুমি কিন্তু বাসে এসো, প্রাইভেট গাড়িতে আসার দরকার নাই। নিশ্চয়ই উনি চিন্তা করেছিলেন, কারণ ওই দাম্মাম থেকে উনি যে আসবেন, তো সেখানকার রাস্তাঘাট সম্পর্কে তার তো অনেক অভিজ্ঞতা। আতাউর রহমান ভাই তো উনি নতুন গিয়েছেন, তার তো অভিজ্ঞতা নাই। আর 25 বছর যিনি সৌদি আরবে গাড়ি চালিয়েছেন, সৌদি আরবের বিভিন্ন দূরবর্তী শহরগুলোতে যিনি গাড়ি চালিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন, কোন রাস্তায় কি ধরনের সমস্যা আছে, এটা তো ওনার থেকে আসলে তার ভালো বোঝার কথা না। উনি কিন্তু ওই অভিজ্ঞতার আলোকেই বলেছেন যে বাবা, তুমি কিন্তু বাসে করে মক্কাতে এসো। তো যাই হোক, এর মধ্যে কি হয় যে এই আতাউর রহমান ভাই, ওনার কাছে ওনার এক বন্ধু নক করে, আতাউর রহমান ভাই যেন রিয়াদে যান। তো দাম্মাম থেকে উনি গাড়ি নিয়ে গিয়েছেন রিয়াদে, আবার রিয়াদ থেকে আসবেন মক্কাতে, এটা কিন্তু অনেক দূরত্ব। তো যাই হোক, উনি
সেটা গিয়েছেন, তার বন্ধুর কাছে তার একটা জরুরি কাজ ছিল, তো উনি সেখানে গিয়েছেন। এরপর উনি রিয়াদ থেকে রওনা দিবেন। রিয়াদ থেকে কিন্তু এই মক্কা শহরের দূরত্ব অনেক। তো যাই হোক, উনি তো রওনা দিয়েছেন রাত 8টার দিকে মক্কার উদ্দেশ্যে উনি রওনা দিয়েছেন রিয়াদ থেকে। আর রিয়াদ শহর থেকে বের হওয়ার পর রাস্তা আঁকা বাঁকা এবং দুই পাশের জাবাল মানে পাথরের পাহাড়, যেগুলো রাতের বেলা কিন্তু সেটা অনেক সুন্দর লাগে, বিশেষ করে যেই তারার যেই উপস্থিতি, যখন আকাশে তারার উপস্থিতি অনেক বেশি থাকে, চাঁদ থাকে, আর সেই চাঁদের আলোতে পাহাড়গুলো অসাধারণ লাগে, এক নয়নাভিরাম দৃশ্য। তো হালকা চাঁদের আলো এসব দেখতে দেখতে উনি তো যাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন। তো আর গাড়ি চালাতে যেন ঘুম না আসে, কারণ ওখানকার রাস্তাগুলো কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে সোজা, মানে 100 কিলোমিটার খালি সোজা রাস্তা, এরকমও কিন্তু হয়, এরকম আছে কিন্তু। পৃথিবীর সবচেয়ে সোজা রাস্তা প্রায় 250 কিলোমিটারের উপরে, যেটা সৌদি আরবেই রয়েছে। তো এরকম রাস্তার কিন্তু অভাব নাই যে আপনি প্রায় 50-60 কিলোমিটার 100 কিলোমিটার যাবেন যার মধ্যে একটা বাঁকও নাই, তখন কিন্তু ঘুম চলে আসতে পারে। এই জন্য মাঝে মাঝে ড্রাইভাররা কি করেন, কিছু কিছু বাদাম চিবোতে থাকেন। তো ওই সময় আতাউর রহমান ভাই সূর্যমুখীর যেই বিচি, এটা উনি চাবাচ্ছিলেন আর কি, যাতে ঘুম না আসে। তো 2 ঘন্টা গাড়ি চালানোর পর খেয়াল করেন রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কমে গেছে, স্বাভাবিকভাবেই রাত হয়ে গেছে। ওই সময় ওই রোডের স্পিড লিমিট ছিল 140 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে পার আওয়ার 140 কিলোমিটার গাড়ি চালানো যাবে। তো উনি তখন 130 থেকে 135-এর ভিতরে গাড়ি টানছেন। তো হঠাৎ করে উনি খেয়াল করেন যে একটা ধবধবে সাদা রঙের উট ওনার গাড়িটি ক্রস করলো। উনি মনে করছেন চোখের ভুল, উনি আর ওইদিকে মনোযোগ দিলেন না। তবে উনি চিন্তা করেন কি ব্যাপার, উট কিভাবে রাস্তায় আসলো, কারণ ওই রাস্তার দুপাশেই শক্ত কাঁটাতারের বেড়া দেওয়া আছে। উনি আবার ভাবলেন হয়তো বা দলছুট কোনো উট, কোনো বেড়া হয়তো বা টপকে বা কোনো বেড়ায় কোনো ভাঙা টাকা ছিল, ওদিক দিয়ে বের হয়ে চলে আসছে। ওনার এই চিন্তা বেশিক্ষণ মানে মাথার থেকে যায় নাই। হঠাৎ করে উনি দেখেন যে ওই সাদা উটটি ওনার গাড়ির পেছন থেকে দৌড়ে ওনার গাড়িটি ঠিক বরাবর এসে সমান তালে দৌড়াচ্ছে। উনি সাথে সাথে গাড়ির মিটার চেক করলেন, দেখলেন ওনার গাড়ি তখন 140 কিলোমিটার স্পিডে উঠেছে। এটা কিভাবে সম্ভব? উট কি এত স্পিডে দৌড়াতে পারে? নিশ্চয়ই না। প্রায় 3 মিনিট দৌড়ে উটটি থেমে গেল বলে ওনার কাছে মনে হলো সে ক্লান্ত হয়ে পড়েছে। তখন উনি চিন্তা করেন, যাক বাবা, এই আপদ বিদায় হয়েছে। তো ওনার গাড়ির মধ্যে একটা এনার্জি ড্রিঙ্ক ছিল, সেটা উনি খেলেন। আর ভাবছেন যে কি ব্যাপার, কি হচ্ছে ওনার সাথে। এদিকে ওনার মাথাটা খুব ওই সময় ব্যথা করছিল এবং কিছুক্ষণ পর পর শরীরে ঝাঁকুনি দিয়ে উঠছিল এবং কেমন যেন ওনার একটা অস্থির ভাব লাগছিল এবং গাড়িটার মধ্যে একটা গুমোট ভাব হয়েছিল আর কি, একটা অস্থিরতা কাজ করছিল মনের মধ্যে। এক জায়গায় বসে থাকতে ভালো, কারণ ড্রাইভিং সিটে বসে মনে হচ্ছিল উনি এই জায়গাটাতে বসে আসলে উনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তো কি করেছেন, রাস্তার পাশে একটা জায়গায় বেশ খানিকটা এগিয়ে গিয়ে একটা নিরাপদ স্থানে গাড়িটাকে উনি সাইড করেছেন। আর পেছনের ইন্ডিকেটর লাইটটা জ্বালিয়ে রেখেছেন যাতে করে দূরবর্তী কোনো গাড়িগুলো দূর থেকে বোঝে যেখানে একটা গাড়ি সাইড করা আছে আর কি। এটা একটা নিয়ম আর কি। তো যাই হোক, উনি সেখানে একটু দাঁড়ান, শুনশান নীরবতা। কিছুক্ষণ পর পর কয়েকটা গাড়ি শো শো শব্দ করে চলে যাচ্ছে। তো ওনার কাছে মনে হলো যেহেতু গাড়িতে উঠবই, একটু প্রাকৃতিক কাজ সেরে নেই। তো উনি জল বিয়োগ করার একটা চাপ অনুভব করেন আর কি। তো উনি গাড়ি থেকে কিছুটা সাইডে গিয়ে ওই কাঁটাতারের বেড়া রয়েছে, তো ওই বেড়া ঘেঁষে ওই জায়গাটাতে উনি ফ্রেশ হওয়ার জন্য বসেছেন। হঠাৎ করেই একটা শীতল হাতের স্পর্শ উনি অনুভব করলেন। মনে হচ্ছে ওনার কাঁধের উপরে একটা খুব ঠান্ডা হাত রাখা হয়েছে। তো উনি ভয়ে ঘাড় ঘোরানোর সাহস পাচ্ছেন না। তারপর চিন্তা করলেন কোনো পুলিশ আসছে কিনা, টহল পুলিশ পেট্রোল ডিউটি করার জন্য দিকে যাচ্ছে, তারা আবার আসছে কিনা। তো উনি যখনই পেছন দিকে তাকিয়েছেন দেখেন কিচ্ছু নেই। তাহলে ওনার কাঁধে হাত রাখলো কে? এটা কি মনের ভুল? না, এটা মনের ভুল ছিল না। উনি যখনই গাড়ির দিকে আবার তাকিয়েছেন তখন উনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেন। উনি দেখেন কালো কুচকুচে লম্বা একটা অবয়ব, উচ্চতায় 7-8 ফিট হবে, সেটা ওনার গাড়ির গা ঘেঁষে ওনার দিকে বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এখনই ওনাকে চিড়ে খেয়ে ফেলবে। এই অবয়বটার নখগুলো স্পষ্ট, হিংস্র পশুর মতো নখ, আর চোখ আগুনের মতো জ্বলছে। উনি ওইখানেই সেন্সলেস হয়ে যান। ভোরের আলো ফুটলে ওনার হুঁশ ফেরে। এর মধ্যে কোনো গাড়ি ওনাকে উদ্ধারের জন্য আসলে দাঁড়ায়ও নাই, বা কোনো পেট্রোল ডিউটির পুলিশগুলো হয়তো বা ওদিক দিয়ে যায় নাই, যার কারণে হয়তো বা কারোরই নজরে পড়ে নাই, বা গাড়ি গেলেও আসলে তারা দাঁড়ায় নাই। তো উনি একা একাই আল্লাহর রহমত আসলে উঠে দাঁড়ান, আবার গাড়ি চালিয়ে উনি মক্কাতে আসেন।
তো ওই রাতের ঘটনাটা ওনার কাছে একটা দুঃস্বপ্নের মতো, যেটা আজও ওনাকে পীড়া দেয়। তো এই কারণেই মূলত ওনার শ্বশুর আসলে বাসে করে আসতে বলেছিলেন, কারণ একা একা একটা দীর্ঘ পথ একা একা পাড়ি দেয়া গাড়ি চালিয়ে, প্রতিমধ্যে অনেক নির্জন জায়গা রয়েছে। যারা সৌদি আরবে রয়েছেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় রয়েছেন তারা জানেন যে এরকম দীর্ঘ পথ কিন্তু রয়েছে, আশেপাশে কিচ্ছু নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো দোকানপাট নাই, কিচ্ছু নাই। মরুভূমির বুক চিরে রাস্তা চলে গেছে, দূরবর্তী স্থানগুলোতে বড় বড় পাহাড় দেখা যায়। সেই পাহাড়গুলোতে হিংস্র কুকুর রয়েছে, এছাড়া কোনো কিছু দেখা যায় না। আবার জায়গা ভেদে সেই কুকুরও নাই, মানে একদম নীরব জায়গা। ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যদি কেউ পড়ে থাকে তাহলেও বোঝার উপায় নাই, আর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাও বোঝার উপায় নাই, এমন নীরব জায়গা। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি আমাদের প্রবাসী ভাই যারা রয়েছেন, বিশেষ করে সৌদি আরবে যারা রাতের বেলা গাড়ি চালান, বা বাংলাদেশেও এখন যারা রাতের বেলা গাড়ি চালাচ্ছেন বা চালাবেন, এই ঘটনা যখন শুনবেন গাড়ি চালানো অবস্থায়, তাদের জন্য বলছি যে গাড়ি চালানো অবস্থায় এই ধরনের সমস্যা যদি ফেস করেন, অবশ্যই আয়াতুল কুরসি পরে, চারকুল পরে শরীরে তো ফু দিতেই হবে। সেই সাথে গাড়ি চালানো অবস্থায় কিন্তু আমরা রাস্তা একাধিক দেখতে পারি, ওই সময় রাস্তার ডানে বায়ে কোথাও যাবেন না, গাড়িটা ওখানে সাইড করে আজান দিতে হবে। আজান দেওয়ার সাথে সাথে আপনাদের এই সমস্যা কেটে যাবে। মূলত গয়লান নামক জিন মানুষের দৃষ্টি বিভ্রম করে দেয়, বিশেষ করে চলার পথে। আর ওই জায়গাতে কেন এমনটা হয়েছিল এটা অবশ্য আতাউর রহমান ভাই বলতে পারেন, কারণ ওই জায়গাটা ওনার অপরিচিত ছিল, যার কারণে ওইখানকার কোনো রহস্য ওইভাবে উদ্ঘাটন করা সম্ভব না। উনি ওখান থেকে চলে আসছিলেন, আর ওখানে লোকজনও থাকে না যে ওইখানে কারো কাছ থেকে উনি তথ্য নেবেন আর কি। তো যাই হোক, এটি ছিল ঘটনা। ধন্যবাদ আতাউর রহমান ভাইকে আপনার পাঠানো একটি রোমহর্ষক ঘটনার জন্য। আশা করছি আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রবাসী ভাইদেরকে সবসময় ইন্সপায়ার করি যে আপনারা ঘটনা পাঠাবেন, লিখতে না পারলে রেকর্ড করে পাঠাবেন, কারণ আমি জানি যে আপনাদের লেখার সময়টা আসলে খুব কম থাকে। আপনারা রেকর্ড করে পাঠাবেন লিখতে না পারলে। তো আর আমি বলে দিই, অনেকেই ঘটনা পাঠানোর পরই আমাদেরকে মেইল করেন ঘটনা কবে প্রচারিত হবে। আসলে একটা ঘটনা পাঠানোর পর সেটা সিরিয়ালি আমাদেরকে পড়তে হয়, এবং সেইটা পড়ার সিরিয়াল আসতেও 1 মাসের বেশি সময় লেগে যায় কখনো কখনো। তো যার কারণে কোনো ঘটনা পাঠানোর পর প্রচারিত হওয়ার জন্য আমরা সাধারণত পাঠানোর সময় থেকে নিয়ে প্রচারিত হওয়ার সময় পর্যন্ত মধ্যবর্তী প্রায় 3 মাস সময় নিই। কখনো কখনো আরও আগেই প্রচারিত হয়ে যায়, তবে আমরা সর্বোচ্চ 3 মাস সময় নিই আর কি। এই জন্য পাঠানোর সাথে সাথে অস্থির হবেন না। ইনশাল্লাহ আপনার ঘটনা সিলেক্ট হলে আমরা আবার ইমেইল করব, ইমেল করে আমরা জানাবো আপনার ঘটনা সিলেক্ট হয়েছে, আর প্রচারের তারিখ নির্ধারিত হলে আবার আমরা ইমেল করবো ইনশাল্লাহ। এই জন্য অনেক প্রবাসী ভাইরা ঘটনা পাঠানোর পর আসলে ওইটা তো সিরিয়াল আসতে একটু সময় লাগে, বা আমাদের বাংলাদেশি ভাই বা অন্যান্য জায়গা থেকে যারা ঘটনা পাঠান, তো এই সিরিয়ালটা আসার জন্য একটু সময় আমাদেরকে দিতে হবে। আমরা এলোমেলো করলে অনেক ঘটনা আবার মিস হয়ে যেতে পারে, যদি আমরা সিরিয়াল ব্রেক করি মধ্যবর্তী ঘটনাগুলো মিস হয়ে যেতে পারে। এই জন্য আমরা সিরিয়ালি সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। প্রিয় লিসেনার্স, আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের গুরুত্ব বাংলাদেশের অর্থনীতিতে কি, এটা আমরা সবাই রীতিমতো বুঝতে পেরেছি। আমি অনেক আগে থেকেই সেটা বলেছি, আর বাংলাদেশের এখন প্রত্যেকেই এই অনুভূতিটা সবার মধ্যে এসেছে। আমরা রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে সর্বোচ্চ লেভেলে শ্রদ্ধা করি, ভালোবাসি, কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আপনাদের পরিবার যেমন ভালো আছে, বাংলাদেশের অর্থনীতি ভালো আছে, বাংলাদেশের মানুষরা আমরাও ইনশাল্লাহ অনেকাংশে ভালো আছি। আমাদের রিজার্ভ বাড়ছে, যার কারণে আমরা আমদানিগুলো করতে পারছি। আর আমদানি যদি আমরা না করতে পারি তাহলে আমাদের বাংলাদেশে অনেক ভয়াবহ পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে। এই জন্য আপনারা বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন, এইটা অনুরোধ করব, কারণ এখন বৈধ চ্যানেলে টাকা পাঠানো আমাদের রিজার্ভ বৃদ্ধি করার জন্য খুবই জরুরি, এবং আপনারা অনেকেই এটা করছেনও, এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। তারপর বলবো যে আরও বেশি বেশি করে আপনারা পাঠাবেন, এই বিষয়ে আমরা উৎসাহিত করবো সবসময়। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাবো আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। ফিরে এলাম আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ লিটন মিয়া। ওনার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার 1 নং কিশোরগাড়ি ইউনিয়নের হাসানখোর গ্রামে। তো ঘটনাটি উনি মূলত একজন দাদার কাছ থেকে সংগ্রহ করেছিলেন, তার নাম হচ্ছে আব্দুল হান্নান। আমরা হান্নান দাদা বলেই তাকে সম্বোধন করব। তো এই হান্নান দাদার সাথে ঘটে যাওয়া 2টি সত্য ঘটনা আছে আর কি। উনি প্রথম ঘটনাটি পাঠিয়েছেন। তো ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 19-20 বছর আগে। তো ঘটনাটি এই
লিটন ভাই, তারপর ওনার বড় ভাই তার নাম হলো নান্নু, এবং ওনার চাচাতো ভাই ফিরোজ, এই তিনজন মিলে সংগ্রহ করেছেন। তো ঘটনাটি প্রথমে ওনারা গ্রামের মানুষের মুখ থেকে শুনেছিলেন, আর তখন ঘটনার পুরো বিষয়টা আরো ভালোভাবে আসলে বোঝার জন্যই মূলত এই হান্নান দাদার সাথে ওনারা যোগাযোগ করেন। মাঝখানে বেশ কয়েক বছর হান্নান দাদা ঢাকায় ছিলেন, তাই ওনার কাছ থেকে আসলে ঘটনা সংগ্রহ করা সম্ভব হয়নি। গত বছর হান্নান দাদা ঢাকা থেকে গ্রামে আসছিলেন আর কি, বর্তমানে গ্রামেই আছেন। তো ওনাদের গ্রামে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, তো ওই খেলা দেখার জন্য হান্নান দাদাও এসেছিলেন। আর তখন এই যে লিটন ভাই, তারপর সাথে ওনার দুজন যারা ছিলেন, এই তিনজন মিলে দাদার কাছে ঘটনাটি শুনেছিলেন। তো চলুন সেই ঘটনা শুনে আসি। সাল 2004। তো জমিতে পানি সেচ দেওয়ার জন্য এই হান্নান দাদা ওনাদেরই গ্রামে, মানে হাসানপুর গ্রামে প্রথম কিন্তু স্যালো মেশিন কিনে আনছিলেন। এর আগে আসলে ছিল না। আর এটিকে উনি স্থাপন করেছিলেন নদীর তীরে, এবং সেখানে একটি ঘর তুলেছিলেন আর কি, অনেকে আমরা বোরিং ঘর বলি এগুলাকে আর কি। তো ওনারা স্থানীয়ভাবে ওই নদীটাকে করতোয়া নদী বলে থাকেন আর কি। তো এই হান্নান দাদা নিজের জমিতে পানি সেচ দেওয়ার পাশাপাশি অন্যের জমিতেও সেচ দিতেন। তো এই মেশিনটি ধানের সিজনে আসলে, মানে ধানের সিজনটা শুরু হওয়ার আগে স্থাপন করা হয়, আবার সিজন শেষ হলে ওই মেশিনটা আবার খুলে উনি বাড়িতে নিয়ে আসেন। আর স্বাভাবিকভাবেই ওই মেশিনটি পাহারা দেওয়ার জন্য মানুষের দরকার হয়। তো ঘটনার সুবিধার্থে বলে রাখা ভালো যে ওনাদের ওখানে নাকি দুটি শ্মশান রয়েছে, একটি হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। এই শ্মশান দুটির একটি থেকে অপরটির দূরত্ব পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের রাস্তা। আর মেশিনটি স্থাপন করা হয় এই দুটি শ্মশানের মধ্যবর্তী কোনো একটা জায়গায়। তো মেশিন ঘর থেকে দুই শ্মশানে যেতে প্রায় সমান সময় লাগে, প্রায় 5 থেকে 7 মিনিট আর কি। তো অস্থায়ী যে শ্মশানটি যেই জায়গায় আছে আর কি, ওই জায়গাটিকে স্থানীয়ভাবে মাগুর জানি বলা হয় আর কি। এই মাগুর জানি জায়গাটিতে লাশ দাহ করার পাশাপাশি দু একটি লাশ কিন্তু দাহ না করে মাটিতে দাফন করা হয়, কারণ হিন্দু সম্প্রদায়ের কিছু কিছু নিয়ম অনুযায়ী মূলত এটা করা হয়। একটি মহিলা যমজ বাচ্চা সহ মারা গিয়েছিলেন, সেই মহিলাকে এখানে দাফন করা হয়েছিল। বর্তমানে অবশ্য এই মাগুরজানির এই শ্মশানটি ব্যবহার করা হয় না, আশেপাশের জমিগুলো এখন চাষাবাদ করা হচ্ছে। তো ওই হান্নান দাদা প্রথম দিকে নিজেই এই মেশিন পাহারা দিতেন, আর যাওয়া আসা তো করতেনই সব সময়। তো যাওয়া আসা করার সময় এই মাগুরজানির মধ্য দিয়েই তাকে যেতে হতো। তো দাদা মূলত সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে 3 ব্যাটের একটি লাইট নিয়ে ওই মেশিন পাহারা দেওয়ার উদ্দেশ্যে বাইরে বের হতেন। তো একদিন যাওয়ার সময় তিনি দেখতে পান যে একটি মহিলা তার 2টি বাচ্চা ওই মাগুরজানির যেই জায়গাটা আর কি, ওইখানে একটা ড্রেনের মতো জায়গা আছে আর কি একটা জায়গায়। তো ওখানে একটা মহিলা 2 বাচ্চাকে গোসল করাচ্ছে। তো উনি বলে, এত রাতের বেলা বাচ্চা গোসল করাও কেন, ঠান্ডা লাগবে তো, যাও নিয়ে যাও। তো উনি এটা বলে আবার ওখান থেকে চলে আসছেন আর কি। আর উনি তো অত্যন্ত সাহসী মানুষ, প্যারানর্মাল বিষয় বা এমনি সাধারণ বিষয় সব কাছে ওনার কাছে একই রকম মনে হতো বা সাধারণ মনে হতো আর কি। তো টুকটাক ছোটখাটো ঘটনা ওনার সাথে ঘটতো বিভিন্ন সময়, উনি দেখেছেন, যার কারণে এগুলো খুব একটা পাত্তা দিতেন না, ভয়ও পেতেন না। তো দাদা মাঝে মাঝে কিন্তু ওই পথ দিয়ে যাওয়ার সময় দেখেছেন যে স্বাভাবিক আকৃতির থেকেও অনেক বড় আকৃতির কুকুর তার যাওয়ার পথে দাঁড়িয়ে আছে। তো কখনো কখনো দেখছেন যে অনেক বড় আকৃতির কুকুর মারামারি করে ক্ষেত নষ্ট করে ফেলছে। তো এগুলো কিন্তু উনি বুঝতে পারতেন যে এগুলো আসলে কিছুই না। পরের দিন সকালবেলা দেখা যাবে যে ওই ক্ষেতগুলো স্বাভাবিক, কিচ্ছু নাই, আসলেই তাই, উনি দেখেছেন যে সবকিছু স্বাভাবিক। তো এরকম কিন্তু উনি দেখেছেন বিভিন্ন সময়। তো দাদা তো বাড়িতে বেশ কিছু কাজ থাকার কারণে এই মেশিন পাহারা দিতে খুব একটা ওই সময় মাঝে কিছুদিন যেতে পারছিলেন না। তো হান্নান দাদা কি করছেন, গ্রামের একজন লোককে 1 সিজন চুক্তিতে আর কি, মানে সিজন চুক্তি বলে, পুরো 1 সিজন পাহারা দেবে আর কি, সিজন চুক্তি ঠিক করেন মেশিন পাহারা দেওয়ার জন্য। তো মেশিন পাহারা দেওয়ার জন্য এই দাদার এক ভাই আর কি, মূলত ভাই, বড় ভাই আর কি বলা চলে, তো তাকে ঠিক করা হয়। তো আসরের পরে উনি চলে যেতেন, আর সন্ধ্যার পর এই হান্নান দাদা কি করতেন, তার জন্য রাতের খাবার দিয়ে আসতেন ওখানে। আর দাদা শুধু দিনের বেলায় পানি সেচ দেওয়ার কাজটা করতেন। ঘটনার রাত্রে এই হান্নান দাদা সেই ভাইকে রাতের খাবার দিয়ে আসার সময় দেখা হয় দুলাল নামে একজন ব্যক্তির সাথে। এই দুলাল এই হান্নান দাদার গ্রাম সম্পর্কে নাতি হয় আর কি। তখন এই দুলাল দাদাকে বলেন যে উনি জমিতে পানি সেচ নেবে। এখন দাদা তো প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু এদিকে দুলালও নাসরবান্দা, পানি তাকে নিতেই হবে। এখন এক পর্যায়ে এই দুলাল দাদাকে মানাতে সক্ষম হন, মানে বেশ কিছু কারণে আর কি দাদা রাজি হচ্ছিলেন না তার ওই পানির লাইনটা আর কি তার জমির সাথে কানেক্ট করতে। থাকে না গ্রামে অনেক সময় বিভিন্ন সমস্যাগুলো থাকে, অনেকে আবার বাধা দেন যে আমার জমি পার হয়ে যাওয়া যাবে না, এটা সেটা অনেক ধরনের ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, পানি সেচ দেওয়া শুরু করার আগে এই দাদা দুলালকে বলে রাখেন যে
পানি সেচ দেওয়া হলে, মানে যতটুকু পানি তার জমিতে ঢুকবে, এরপরে বেশি ঢুকলে তো বেশি মানে ধানগুলো ডুবে যেতে পারে। এই জন্য মূলত বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট পরিমাণ পানির একটা হিসাব আছে যে কতটুকু ঢোকার লাগে, তারপর আবার ওই মাটি দিয়ে ওইটা বন্ধ করে দিতে হয়। এই কারণেই মূলত এই হান্নান দাদা ওই দুলালকে বলেছিলেন যে তোমার পানি যখন যতটুকু পরিপূর্ণ হয়ে যাবে, যতটুকু প্রয়োজন, এরপর কি আমাকে ডাক দিও, অবশ্যই ডাক দিবা। এক সময় হয় কি, এই দুলাল তার পানি সব হয়ে গেছে, মানে ক্ষেতের মধ্যে যতটুকু পানি দেওয়ার দরকার হয়ে গেছে, তো কোনো কিছু না বলে সে ভুলেই গেছে যে এই হান্নান দাদাকে মানে ডাকতে হবে, বলতে হবে বিষয়টা। তো উনি কি করেছেন, উনি বাড়িতে চলে গেছেন। এদিকে রাত প্রায় 2:30 বাজে। দাদা উনি বাইরে বের হয়ে এই দুলালকে অনেক ডাকাডাকি করে কোনো সারা শব্দ পাওয়া যায় না। কি আর করা, দাদা কোনো উপায় না দেখে তার পাহারাদারকে সবকিছু বুঝিয়ে দিয়ে বাড়ির মধ্যে হাঁটতে শুরু করেন। দাদা তখন মাগুরজানির এদিক দিয়ে না এসে ধানি জমির আইল দিয়ে আসতে থাকেন। দাদা যখন অর্ধেক রাস্তায় চলে আসছে, তখন তিনি দেখতে পান যে পাঞ্জাবি টুপি পরা 4টি লোক কাঁধে করে একটি লাশের খাটিয়া নিয়ে মাগুরজানির ওই দিকটাতে চলে যাচ্ছে। উনি লাইট ছাড়াই চাঁদের আলোতে স্পষ্ট এটা দেখতে পাচ্ছেন। তো দাদা ভয় না পেয়ে তাদেরকে বলেন, এই তোমরা কারা? এত রাত্রে কোন বাড়ির লোক মরলো কিছু তো জানলাম না, কারা তোমরা, কার লাশ? এরকম প্রশ্ন করছে। তো দাদা একাই তাদের সাথে কথা বলছে। দাদা লক্ষ্য করছে যে তারা কোনো কথা বলছে না, আর দাদার কথা বলার কারণে বা প্রশ্ন করার কারণে দাদার চলার গতিও তারা কমাচ্ছে না। দাদা রাগ করেন যে কি ব্যাপার, গ্রামে একটা লোক মারা যাবে জানবো না, আর জিজ্ঞেস করলেও বলবে না, এ কেমন ধরনের ভদ্রতা? আমরা গ্রামে সবাই মিলেমিশে থাকি, একজন লোক মারা গেলে আমরা জানবো না? তো উনি বেশ একটু ক্ষোভ ওনার ভিতরে কাজ করে। উনি বেশ তাড়াতাড়ি হেঁটে এগিয়ে গেছেন যেদিকে ওই খাটিয়াটা নিয়ে যাচ্ছিল। তো উনি গিয়ে করছেন খাটিয়ার একটা হাতল আর কি, মানে 4জন লোক তো 4টা হাতল ধরে রেখেছে, কিন্তু একজন ধরার পরেও তো বেশ খানিকটা হাতল বাইরে বেরিয়ে থাকে। তো উনি একটা মানে এই হাতল টেনে ধরেছেন। এই দাঁড়াও, কই যাও, বলো কার লাশ? এভাবে কথা না বলে চলে যাচ্ছ কেন? উনি শরীরের সমস্ত শক্তি দিয়ে টেনে ধরেছেন, কিন্তু দেখছে যে তার শক্তি কোনো কাজেই আসছে না। তারা তাদের গতিতেই হেঁটে যাচ্ছে, আর উনি কোনোভাবেই মানে এক চুল পরিমাণ তাদেরকে থামাতে পারেন নাই। এরপর কি হয়, দাদা তাদের পেছন দিকে দৌড়াতে থাকেন, মানে পেছন পেছন দৌড়াচ্ছেন, আর তাদের হাঁটার গতি হঠাৎ করেই বেড়ে যায়। দাদা কিন্তু দৌড়ে তাদের হাঁটার সাথে পারছেন না। হঠাৎ করে দাদা খেয়াল করেন যে আরে উনি তো নদীর ভিতরে কোমর পানিতে নেমে গেছেন। তখন দাদা বুঝতে পারেন যে সর্বনাশ, এটা তো কোনো সাধারণ লাশের খাটিয়া না। তখন উনি জীবনের এই প্রথমবার প্রচন্ড ভয় পেয়েছেন। কোনো মতে দ্রুত গতিতে উনি নদী থেকে উপরে উঠে পড়েন। দাদার শরীরে প্রচন্ড জ্বর আসছিল, 7 দিন সেই জ্বর ছিল, কোনো ওষুধ খেয়েও কাজ হয়নি। পরে একজন কবিরাজের শরণাপন্ন হলে এই কিছু রুকিয়া করা হয়, এরপর আল্লাহর রহমতে দাদা সুস্থ হয়ে ওঠেন। তো কবিরাজ বলেছিলেন যে ওই দাদা যদি ওই দিন আরেকটু গভীর পানিতে নেমে যেতেন, তাহলে ওই জিনগুলো তাকে মেরে ফেলতো। এটা সত্য যে ওই খাটিয়াতে একটা জিনের লাশ ছিল, এবং দাদা কোনোভাবে সেটা দেখে ফেলেছেন, এটা দেখার কথা ছিল না। মূলত ওরা ওই খাটিয়াটা নিয়ে চলে যাচ্ছিল, তাদের মন টন খারাপ ছিল, আর দাদা বারবার পেছন থেকে বলছিল, ওদের খুব রাগ হচ্ছিল। তবে এটা সত্য যে ওরা নদী পার হয়েই নদীর উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিল, তখন দাদা নেমে গিয়েছিলেন। তবে ওরা এতটাই ক্ষিপ্ত হয়ে গেছিল, কারণ নদীর ওখানে ওদের আরো কিছু জিন অপেক্ষা করছিল আর কি, যে বারবার যখন বিরক্ত করছে, তখন জিনেরা বলেছিল যে এই লোকটা অনেকক্ষণ ধরে আমাদেরকে বিরক্ত করতেছে, এমনিতেই তো মন টন খারাপ, তারপর আমাদের কিভাবে যেন দেখে ফেলছে, আর তারপর এইভাবে বিরক্ত করছে। তো কোমর পানিতে নামার পর দাদা যদি আরেকটু নেমে যেতেন, তখন জিনেরা তাকে ওখানেই মেরে ফেলতো। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই টাইপের যে ব্যাপারগুলো, এগুলো এড়িয়ে যেতে হয়, সাহস করে এগিয়ে যেতে হয় না। আসলে হান্নান দাদা তো বুঝতে পারে না, উনি গ্রামের স্বাভাবিকভাবে একটা লোক মারা গেলে তো আসলে একজন আরেকজনকে জানায় বা খবর হয়ে যায়। তো লাশ দাফন করতে নিয়ে যাচ্ছে, অথচ উনি জানলেনই না, এটা তো স্বাভাবিকভাবেই ওনার মনে একটা বিষয় আসতেই পারে। এমনও তো হতে পারে এটা একটা অস্বাভাবিক মৃত্যু, গ্রামের কাউকে না জানিয়ে গোপনে দাফন করা হচ্ছে, এটা হয়তো বা কোনো পুলিশ কেস, হয় না? এটা এই কারণে কিন্তু ওনার ভিতরে এই আগ্রহটা ছিল যে কিছু না জানিয়ে চলেই যাচ্ছে হন হন করে হেঁটে, এই কারণে মূলত উনি এগিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, আল্লাহর রহমতে বড় একটা বিপদ থেকে বেঁচে গিয়েছিলেন। ওগুলো যদি খুব পিশাচ প্রকৃতির জিন হতো, তাহলে কিন্তু ওনাকে মেরেই ফেলতো। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ লিটন মিয়া ভাইকে, দারুণ একটি রোমহর্ষক ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনা। আবার
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 128তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সুলতান। উনি বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছেন। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামে। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন লাহিড়ী মোহনপুর বাংলাদেশের একটি বিখ্যাত গ্রাম। এই গ্রামে এত পরিমাণ গরুর দুধ উৎপন্ন হয় আল্লাহর অশেষ রহমতে যে ওই গ্রামে প্রচুর পরিমাণ মিষ্টান্ন দ্রব্য কিন্তু তৈরি হয়। লাহিড়ী মোহনপুর গ্রামের মিষ্টি কিন্তু বাংলাদেশে খুব বিখ্যাত। আর এই লাহিড়ী মোহনপুরের যেই গরুর খাঁটি দুধ, এইটারও কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী একটা কদর রয়েছে। তো সেই গ্রামেরই একজন বাসিন্দা আমাদের এই সুলতান ভাই। তো চলুন ওনার পাঠানো ঘটনা আমরা শুনে আসি। মূলত উনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন ওনার বন্ধু, তার নাম হলো তানভীর। মূলত তানভীরের সাথেই ঘটনাটি ঘটেছিল। তো সালটা ছিল 2018। তখন এই তানভীর নবম শ্রেণীতে লেখাপড়া করেন। আর রোজার মাস শুরু হয়ে যায়। আর রোজার মাসে তেমন কোনো আসলে লেখাপড়ার চাপ ছিল না। সেহরি খেয়ে ঘুমিয়ে পড়তেন আর ঘুম থেকে উঠতেন 10টা-11টার দিকে। তো ঘটনা যেদিন ঘটে ওই দিন শুক্রবার হয়, তাড়াতাড়ি উঠে গোসল করে জামা কাপড় ধুয়ে তারপরে নামাজ পড়তে চলে যান। জুম্মার নামাজ শেষ করে বাসায় আসতেই ওনার মা বলেন যে তার খালা ফোন করেছিলেন, খালার বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তো ইফতারের আগেই তো দোয়া মাহফিল হবে। তখন উনি কি করেন যে ওনার বাসায় একটা বাইক ছিল, ওই বাইকটা নিয়ে যাবেন আর কি। তো ওনাদের রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা, আর কাঁচা রাস্তায় তো আসলে ওইভাবে গাড়ি চালানো বেশ কঠিন। বাইক নিয়ে চলা যায়, আবার বৃষ্টি হলে আবার ওই রাস্তায় বাইক নিয়েও যাওয়া যায় না। আর এই যে তানভীর ভাইয়ের আব্বু আর্মিতে চাকরি করেন, উনি বাসায় বেশি একটা থাকতে পারেন না স্বাভাবিকভাবেই। তো বাইকটা বাসায় থাকে, কিন্তু ওনার আব্বুর বিশেষ নির্দেশনা ছিল যে এই তানভীর ভাইকে যেন খুব প্রয়োজন ছাড়া বাইকের চাবি দেয়া না হয়। এখন যেহেতু রমজান মাস, এই পায়ে হেঁটে এতটা পথ যাবেন রোজা রেখে, এই কারণেই ওনাকে বাইকের চাবিটা দেওয়া হয়েছিল। তো উনি বাইক নিয়ে বাইরে বের হয়েছেন। যদিও বা ওই সময় বৃষ্টি ছিল না, তবে আকাশের অবস্থা এমন ছিল যে বৃষ্টি হতে পারে। তো ওনারা যে এলাকায় যাচ্ছেন সেই এলাকাটার বর্ণনা একটু দেওয়া দরকার। মোহনপুর বাজার থেকে উধুনিয়া নামক আরেকটা বাজারে যেতে হয়, প্রায় 6 কিলোমিটার রাস্তা আর কি। রাস্তা তখন কাঁচা ছিল আর কি, ওই সময় প্রেক্ষাপট বলছি 2018। বৃষ্টি হলে তো ওই রাস্তা দিয়ে হেঁটে আসা দুষ্কর হয়ে পড়তো আর কি ওই সময়। যেহেতু তখন বৃষ্টি ছিল না, তাই উনি তো বাইক নিয়ে বের হয়েছেন। তো মোহনপুর থেকে উধুনিয়া যাওয়ার রাস্তায় পাঙ্গাসি নামে একটা গ্রাম আছে। ওই গ্রাম পর্যন্ত পাকা রাস্তা। মোহনপুর থেকে পাঙ্গাসির দূরত্ব 3 কিলো, আর যে বাদ বাকি 3 কিলোমিটার রাস্তা সেটা কাঁচা উধুনিয়া পর্যন্ত। পাঙ্গাসি থেকে মোটামুটি 10 মিনিট বাইক চালালেই একটা 3 মাথা রাস্তা রয়েছে। একটি রাস্তা গেছে উধুনিয়ার দিক, আর একটা রাস্তা গেছে অন্য গ্রামের দিকে। তো ওই যে 3 রাস্তার মাঝখান, ওইখানে একটা বট গাছ রয়েছে। সেই বট গাছে নাকি অনেকেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন বলে শোনা যায়। যে সর্বপ্রথম ফাঁস নিয়েছিল তার নাম ছিল সেলিম, আর এই সুবাদে ওই জায়গার নাম হয়ে গিয়েছে সেলিম মোড়া। যাই হোক, বিভিন্ন সময়ে এমন রোমহর্ষক এবং নৃশংস ঘটনা নাকি ঘটেছে যে মানুষকে নৃশংসভাবে সেখানে হত্যা করা হয়েছে এই সেলিম মোড়া নামক স্থানে। তো উনি গাড়ি নিয়ে বটগাছটা পার হয়ে উধুনিয়া বাজারে চলে আসেন। বাজারটা পার হলেই একটা কবরস্থান, আর ওই কবরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে মূলত ওনার খালার বাড়িতে যেতে হয়। তো উনি ওনার খালার বাড়িতে যাওয়ার আগে যে রাস্তা দিয়ে যাবেন, সেই রাস্তাটা হলো 2 দিকে ধানি জমি, মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার মতো কাঁচা রাস্তা রয়েছে। সেই ধানি জমির মাঝখান দিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট গাড়ি চালালে ওনার খালার বাড়ি। তো উনি ধানি জমির মাঝখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে সরাসরি চলেও আসেন। তো খালার বাড়িতে আসার আগে ছোট একটা বাজার বসে, বাজার বলতে 2-4টা দোকান আর কি। যারা ওই এলাকায় আছেন তারা হয়তো বা চিনবেন এটা। তো সেই দোকানের পাশেই গাড়ি রেখে খালার বাড়ির দিকে হাঁটা দিয়েছেন, 2-3 মিনিটের হাঁটার রাস্তা আর কি। তো ওই দোকান থেকেই ওই বাড়ি দেখাও যায়। তো ওনার খালার বাসায় বিকাল 5টার দিকে এসে পৌঁছেছেন, যেহেতু ইফতারের আগেই এই দোয়া মাহফিলটা। তো উনি ওখানে এসে মোটামুটি সব কিছু ঠিকঠাক মতো শেষ করেন। তো যখন উনি মাগরিবের নামাজ পর আরও কিছু খাওয়া দাওয়া করে বের হবেন, তখন ওনার খালার টিফিন বাটিতে ওনার মায়ের জন্য বেশ কিছু তরি তরকারি দিয়ে দেন আর কি। তো উনি যখন এগুলো নিয়ে বের হবেন, তখন দেখলেন যে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তখন খালা বলে ওঠেন যে বাইক নিয়ে যাবি, বাইক তো রেখে আসিস ওইখানে, তো এখন জোরে বৃষ্টি এসে তো বাইক নিয়ে যেতে পারবি না, এর থেকে ভালো হয় আজকে থাক, আজকে যাওয়ার দরকার নেই। তো উনি বলেন যে না, উনি চলে যাবেন আর কি। তো যাই হোক, এদিকে খালাবার জোরাজোরি করেন নাই,
কারণ বাড়িতে পুরুষ লোকের সংকট ছিল, বাড়িতে একা একা থাকতে তো আবার সমস্যা, তার বোন, এই কারণে কিন্তু নিজের বোনের নিরাপত্তার কথা চিন্তা করে উনি আর বেশি জোরাজুরি করেন নাই। এই জন্য তার বাকিনাকে বললেন যে যা বাবা, তুই যেতে চাচ্ছিস যা। তো যাই হোক, এদিকে বাইকটা যেখানে রেখে গিয়েছিলেন ওইটা তো এই গুড়ি গুড়ি বৃষ্টির ভিজে আছে। তো উনি মোটামুটি একটু কাপড় দিয়ে এটা মুছে নিয়ে এই বাইকটা স্টার্ট দিয়ে রওনা দিয়েছেন। যখন উনি রওনা দিচ্ছিলেন তখন কিন্তু এশার আজান শেষ হয়ে গেছে, আর তখন তারাবি পড়ার জন্য অনেক লোকজনও আসছে মসজিদে, দেখা যাচ্ছে আর কি। আকাশ তখন মেঘে পরিপূর্ণ, চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। ওই রাস্তায় যখন উনি চলা শুরু করেছেন উনি ছাড়া আর কেউ নেই। যখন ওই মেঠো পথে উনি রওনা দিয়েছেন, তো হেডলাইটের আলোতে শুধু রাস্তাটাই দেখা যাচ্ছে, দুদিকে ধানি জমি। আর এই টিফিন বাটিটা পাশের হ্যান্ডেলে একটা ব্যাগে ঝুলিয়ে রেখেছেন। তো কাদা মাটি ছিল, তো গাড়ি স্লিপ করবে ভেবে উনি আস্তে আস্তে গাড়ি চালিয়ে আসছেন। তো মাটির রাস্তায় কিন্তু ছোট বড় অনেক গর্ত থাকে, তো উনি দেখে শুনে আসছিলেন আর কি, চেষ্টা করছেন দেখে শুনে আসার জন্য। হঠাৎ করে ওনার গাড়ির চাকা একটা গর্তে আটকে যায়। তো লোকালয় থেকে তো মোটামুটি বেশ দূরেই চলে আসছেন। তো উনি এত ওঠানোর চেষ্টা করছেন, কিন্তু ওনার ওই গাড়ির পেছনের চাকা ওই গর্ত থেকে উঠছেই না। আজব ব্যাপার হলো, সেখান থেকে গাড়ি 1 ইঞ্চি নড়ছেও না, শুধু গাড়ির পেছনের চাকা ঘুরছে। ইতিমধ্যে বৃষ্টি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তো উনি এত চেষ্টা করছেন, গাড়ি তো নড়ছে না। উনি ভাবলেন যে হয়তো বা কাদামাটির কারণে গাড়ি স্লিপ খাচ্ছে, ওই গাড়ি থেকে নেমে একটু ধাক্কা দিলেই মনে হয় গাড়িটা উঠে পড়বে। তো যেই ভাবে সেই কাজ, উনি গাড়ি থেকে নেমে গাড়ির হ্যান্ডেল ধরে যেই না পেছনের দিকে একটু তাকিয়েছেন, তখন ওর পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। এমন একটা দৃশ্য দেখবেন উনি কল্পনাও করেননি। উনি দেখেন কালো ছোট বামন আকৃতির একটা লোমশ জিনিস ওনার গাড়ির পেছনে যে ক্যারিয়ারটা থাকে, বাইকের পেছনে যে ক্যারিয়ার থাকে আর কি, ওই একদম সিটের শেষ দিকে সেই ক্যারিয়ার ধরে রেখেছে এবং ধরে নিচ দিকে তাকিয়ে আছে। মানে ওনার দিকে তাকিয়ে আছে, বিষয়টা এরকম না, মাটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে এমন দৃশ্য দেখায় ওনার পায়ের নিচের মাটি ছিল না। এ কি বিভৎস দৃশ্য, এগুলো কি সহ্য করার মতো হয়? আর ওই যে হাত দিয়ে ধরে রেখেছে, উনি বুঝতে পারছে যে হাতগুলো লোমে ভরা, এতটুকু উনি বুঝতে পারছিলেন। উনি তো আল্লাহর নামে চিৎকার দিয়ে হুন্ডাটা মানে বাইকটা দিয়েছেন ছেড়ে দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করছে। এখন রাস্তা তো এটা স্বাভাবিক রাস্তা নাই যে উনি দ্রুত চলে আসবেন, কাটামাটির মতো হয়ে গেছে আর কি বৃষ্টির কারণে, দ্রুত চাইলে তো দৌড়াতে পারবেন না, ঠাস করে পড়ে যাবেন। তো উনি আবার পেছন দিকে তাকিয়েছেন, তাকিয়ে একটা অদ্ভুত জিনিস দেখেন। উনি দেখেন বাইকটা উনি ছেড়ে দিলে ওটা কিন্তু পড়ে যায় নাই মাটিতে, ওইটা ওই রকমই আছে, মানে একদম সোজা, মনে হচ্ছে বাইকটা কেউ ধরে রেখেছে। আর উনি একটা জিনিস খেয়াল করলেন যে ওই যে অবয়বটা, ওইটা কিন্তু ওইভাবেই ধরে রেখেছে পেছনে হাত দিয়ে বাইকটা, কিন্তু ওই জিনিসটা ওনাকে কিছু বলছেও না, তার উপর হামলাও করছে না। এদিকে ওনার মুখ দিয়ে তো কোনো কথাও বের হচ্ছে না। উনি আবার বাইকটা রেখে চলে আসবেন এইটাও চিন্তা করছেন, আবার পেছন দিকে তাকিয়েও আছেন। কিছুটা পথ এগিয়ে হঠাৎ করে ওই অবয়বটা মাথাটা উপরের দিকে প্রথমবারের মতো তাকায়, আর তাকায় ওনার দিকে, এই তানভীর ভাইয়ের দিকে। তো তানভীর ভাই দেখেন খুবই বিভৎস এক চেহারাটা রক্ত লাল, অন্ধকারেও বোঝা যাচ্ছে সেটা, মনে হচ্ছে তার মুখের উপর হালকা কেউ আলো ফেলেছে, যার কারণে এটা বোঝা যাচ্ছে। আসলে কেউ আলো ফেলে না, কিন্তু এরকম মনে হচ্ছে। আর চেহারাটা অতটা বোঝা না গেলে মানে হালকা বোঝা যাচ্ছে আর কি, যতটুকু আলো মনে হচ্ছে আর কি তার মুখের উপরে। আর ওই জিনিসটা মনে হচ্ছে নাক আর কান নাই। হঠাৎ করে বিশ্রীভাবে হাসা শুরু করে। এদিকে তানভীর ভাই তো ভেবেই নিয়েছিলেন যে ওনার আজকে আর হয়তো বাড়ি ফেরত যাওয়া হবে না, আজকে ওনার জীবনের শেষ দিন। উনি তো দোয়া দুরুদ পড়া শুরু করেছেন এবং উনি ঘাড় ঘুরিয়ে আবার সামনের দিকে হাঁটা শুরু করার চেষ্টা করছেন আর কি। হঠাৎ করে উনি দেখতে পান দুজন লোক তাদের মাথার উপর ছাতা ধরে, দুইটা ছাতা ধরে হাতে টর্চ লাইট নিয়ে কথা বলতে বলতে এদিকে এগিয়ে আসছে। ওই সময় উনি আবার পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখেন যে ওনার বাইকটা ধপাস করে মাটিতে পড়ে গেল। আর ওই যে বামন আকৃতির জিনিসটা, ওটা মনে হলো টিকটিকি যেভাবে মানে 4 পা দিয়ে হামাগুড়ি দিয়ে যায় না, মনে হলো ওই বামন আকৃতির জিনিসটা হামাগুড়ি দিয়ে 4 পা ছড়িয়ে হামাগুড়ি ধান ক্ষেতের ভিতরে ঢুকে গেল, পাশের রাস্তায় ধান ক্ষেতের ভিতরে ঢুকে গেল। তো যখন যাচ্ছিল তখন গড় গড় শব্দ হচ্ছিল। ওই লোক দুটো আসার সময় আবার ওনার দিকে টর্চ লাইট মেরেছিল, তারাও হয়তো বা হঠাৎ করে ওনাকে দেখে ভয় পেয়েছে যে কি এর আবার কি, এবার ভূত প্রেত নাকি, এত রাত্রে কে রাস্তায় দাঁড়িয়ে আছে, একদম মাঝ রাস্তায়। তো তারা কাছে এসে জিজ্ঞেস করলো, এ বাবা তুমি কে, এত রাত্রে এখানে কি করো? তখন উনি আর এই ভয়ের ঘটনা বললেন না, উনি বললেন যে আমি তো খালার বাড়ি থেকে আসছিলাম, মোহনপুর যাব,
রাস্তায় স্লিপ করে গাড়ি নিয়ে পড়ে গেছি। তো তারা কিছু জিজ্ঞেস না করে ওনার বাইকটা দুজন মিলে তুলে দিলেন, উনিও হেল্প করলেন, তানভীর ভাই হেল্প করলেন। তখন কিন্তু এই বাইকটা পুরো কাদা দিয়ে মাখামাখি হয়ে গেছিল, এমন একটা অবস্থা। তবে স্টার্ট দিতেই প্রথমবার স্টার্ট নিয়ে নিল। তো তারা বললো সামনে তো আরো পিচ্ছিল অবস্থা, একটু সাবধানে যেও, এই বলে তারা বিদায় নিলেন। ওনারা সম্ভবত তারাবির নামাজ পড়ার জন্য কোনো একটা মসজিদের দিকে যাচ্ছিলেন আর কি। তো উনিও তাদেরকে বিদায় দিয়ে চলে আসলেন। তো উধুনিয়া বাজার পার হয়ে সোজা বাড়ির পথে রওনা দিয়েছেন। আর বৃষ্টির কারণে তো রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল, গাড়ি বেশি জোরেও চালাতে পারছিলেন না। এদিকে ভয়ে তো হাত পা কাঁপছিল, তবুও আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে এগিয়ে আসছিলেন। ওই যে সেলিম মোড়া নামক জায়গায় উনি যখন চলে আসছেন, ওই বট গাছের নিচ দিয়ে যেতেই হঠাৎ করে ওনার গাড়ির পেছনে একজন অস্তিত্ব অনুভব করেন। তখন গাড়িটা আস্তে আস্তে ভারী হতে লাগলো, গাড়ির গতি কমে গেল। তখনই ভাবলেন আজ ওনার সাথে অনেক খারাপ কিছু হতে যাচ্ছে। বটগাছটা পার হতেই কেমন যেন ওনার বাইকটা আবার স্বাভাবিক হতে শুরু করলো। তখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে আসলো। এমন একটা ভাষায় কথা বলল যে ভাষাটা উনি বুঝতে পারছিলেন। এটা বাংলা ভাষাই মনে হলো, তবে কণ্ঠটা অন্যরকম। বাংলা ভাষাই তো অনেকে কথা বলে, কিন্তু কারো কণ্ঠ যদি ব্যতিক্রম হয় তখন মনে হচ্ছে এটা কি ভিন্ন ভাষা কিনা। তো ওই রকম ভাবে মনে হয়েছিল। তবে যে শব্দটা ছিল এরকম, তোর সাথে আবার দেখা হবে। এরপরই বিশ্রী ভাবে একটা হাসি। ওনার তো হাত পা প্রচন্ড জোরে কাঁপাকাঁপি করছিল, মনে হচ্ছিল এখনই বাইক নিয়ে উনি রাস্তায় পড়ে যাবেন। তবে এরই মধ্যে উনি কাঁচা রাস্তা পার হয়ে পাকা রাস্তায় উঠে পড়েছেন। এরপর যত জোরে সম্ভব বাইক চালিয়ে উনি মোহনপুর বাজারে চলে আসেন। বাজারের পাশে ওনার বাসা। তো বাসায় এসে দেখেন যে রাত 11টা বেজে গেছে। তো ওনার এই অবস্থা দেখে ওনার মা তো অবাক হয়ে যান, কি ব্যাপার এই অবস্থা কেন। তো উনি আর তেমন কিছু না বলে গোসল করে উনি শুয়ে পড়েন। ওই রাতে ভয়ঙ্কর জ্বর আসছিল ওনার মা সারা রাত ওনার পাশেই বসা ছিলেন। ফজরের আজানের পর ওনার জ্বর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ওই দিন আর আসলে উনি রোজা রাখতে পারেন নাই অসুস্থতার কারণে। আর ওই যে খালার দিয়ে ওই টিফিন বাড়িটা যে কোথায় পড়ে গিয়েছিল এইটা উনি বলতে পারেন না, কে নিয়ে গেল কি হলো ওটার পরে খুঁজেও পান নাই। যাই হোক, উনি সকাল হওয়ার পর একটু সুস্থতা অনুভব করেন আর কি। এরপরে ওনার মাকে সব ঘটনা খুলে বলেন। তো ওই রাত্রেই কিন্তু ওনার বাবা উনি চলে আসছিলেন আর কি, কারণ ওনার আবার ওই দিন ছুটি হয়েছিল। ছুটি হওয়ার কারণে উনি নাইট কোচে উঠে পড়েছিলেন। ওই ভোরের দিকে উনি চলে আসছিলেন আর কি, সেহরির কিছু সময় পরে উনি বাসায় চলে আসছিলেন আর কি। তো এরপর ওনার বাবাও যখন বিষয়টা আসলে জানেন, তখন একজন ইমাম সাহেবের কাছে ওনার নিয়ে যাওয়া হয়, সবকিছু খুলে বলা হয়। উনি ওনার মতো করে রুকিয়া করে দেন, ঝাড়ফুঁক করে দেন আর কি। তবে উনি একটা বিষয় বলে দেন যে রাতের বেলা আর কখনো এইভাবে গাড়ি চালাবা না, একা একা অন্তত না। আর কিছু আমল শিখিয়ে দেন, এই আমলগুলো সবসময় করতে বলেন, তা না হলে কিন্তু ওই জিনিসটা আবার তার কাছে চলে আসতে পারে। তো এটা খুবই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এই তানভীর ভাইয়ের জন্য। তবে আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওনার সাথে ওই জিনিসটার আর পুনরায় দেখা হয়নি। আর যেই আমলটা শিখিয়ে দিয়েছিলেন উনি সেই আমলগুলো এখনো রেগুলার করছেন। আর আপনার একটি সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে এই তানভীর ভাই এই সুলতান খন্দকার ভাইয়ের সাথেই লেখাপড়া করছেন আর কি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে রমজান মাসে ঘটনা আমরা চিন্তা করি যে কোনো ভয়ের ঘটনা ঘটে না, আসলে কিন্তু বিষয়টা এরকম না। রমজান মাসে ভয়ের ঘটনা ঘটে। আমরা বলি যে রমজান মাসে শয়তান আবদ্ধ থাকে, মূল ইবলিশ শয়তান আবদ্ধ থাকলেও এই যে ছোট 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 যেই জিনগুলো এগুলো তো সব আবদ্ধ থাকে না, মূলত এরাই বিভিন্ন সময় এসে বিরক্ত করে। আবার দেখা যায় যে রাতের বেলা একাকী পথে আপনি যদি কোনো খাবার নিয়ে যান, মাছ মাংস পিঠা, তখন এগুলো খাওয়ার জন্য কিন্তু ওরা এসে বিরক্ত করে। কখনো কখনো আক্রমণ করে, কখনো কখনো আক্রমণ না করে সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আবার যদি এগুলো দিয়ে দেওয়া হয় এগুলো নিয়ে চলে যায়, আবার না দিলে ওরা ক্ষতি করে। আর আমরা যেমন স্বাভাবিকভাবে যদি কেউ কাউকে কোনো জিনিস বুঝাই আমরা অনেক সময় মেনে নিই, কিন্তু জিনেদের বেলায় হয় এর উল্টোটা। কারণ এরা অনেক ক্ষেত্রেই কোনো কিছু মানতে চায় না, কোনো যুক্তি দিয়ে এদেরকে বোঝানো সম্ভব হয় না। একজনের পিছনে লাগলে তো লেগেই থাকে এমন একটা অবস্থা আর কি। দেখ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি সুলতান খন্দকার ভাইকে, আপনার বন্ধু তানভীর ভাইয়ের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ওনার কাছ থেকে আরো ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের 128তম যে এপিসোডটা, এটার একদম শেষ ঘটনায়, মানে ষষ্ঠ ঘটনায় আমরা চলে যাব এখন। 5টি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করে ফেলেছি। প্রিয় লিসেনার্স, আবারও বলছি, আপনাদের কাছে যদি ঘটনা থাকে সেই ঘটনাগুলো আপনারা আমাদেরকে পাঠান।
পাঠাতে পারেন ইমেইল করার মাধ্যমে। আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorworldbd@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তারপরে বলছি afnanthehorrorldbd@gmail.com। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাচ্ছি আমাদের এবার এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। আবারও প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের 128 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার অনেকগুলো ঘটনা কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার করেছি। তার নাম হচ্ছে শিহাব, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ওনার বসবাস। উনি বিয়ে করেছেন বরগুনা জেলার তালতলী উপজেলার নলগুনিয়া গ্রামে। মূলত ঘটনাটি এই নলগুনিয়া গ্রামের ঘটনা। উনি বেশ কিছুদিন আগে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। সাধারণত প্রায় 1 বছর পর পর বেড়াতে যান। তো উনি যখন বেড়াতে গিয়েছিলেন, ওনাদের যে গ্রামটা, মানে শ্বশুরবাড়ির যে গ্রামটা, ওই গ্রামের আগে একটা স্ট্যান্ড রয়েছে। সেখানে সাধারণত ওনার সুমন্দি তিনি ওনাকে রিসিভ করার জন্য আসেন। কিন্তু উনি যখন যাওয়ার পরে শুনলেন যে উনি নাই, অন্যজন আসছেন। তো যখন জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, সুমন্দি কোথায়, তখন যিনি আসছেন তিনিও তারই আত্মীয়, মানে শিহাব ভাইয়ের আত্মীয়, শ্বশুরবাড়ির দিককার আত্মীয়, বললেন যে ভাই তো পিশাচের সাথে মারামারি করে হাত পা ভেঙে ঘরে শুয়ে আছে। পিশাচের সাথে মারামারি করে হাত পা ভেঙে ঘরে শুয়ে আছে মানে কি, বলে চলেন তার মুখ থেকে সবকিছু শুনেন। তো যাই হোক, যখন শ্বশুরবাড়িতে গেছেন দেখা গেল যে তার সুমন্দি 1 হাত 1 পা ভাঙা, বিছানায় শয্যাশায়ী। তো আলাপচারিতায় একটি ভয়ঙ্কর ঘটনা উঠে আসে। সেই ঘটনাটি মূলত এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি খুব বেশি দিন আগে না, মোটামুটি রিসেন্ট ঘটনাই বলা চলে। তো এই যে ওনার যে সুমন্দি, তো এই সুমন্দির একটা নেশা, মানে এটা পেশা না, নেশা, সেটা হলো ওনাদের বাড়ির কাছে একটা নদী আছে। তো ওই নদীটা হলো পায়রা নদীর শাখা। তো ওখানে প্রতিদিন মাছ ধরা, বিশেষ করে রাতের বেলা হোক দিনের বেলা হোক, যখন যেরকম সুবিধা হয় তখনই উনি ধরেন। রাতের বেলা একটু বেশি ধরেন আর কি। তো ওইখানে ওই নদীর 3 মোহনা বলে একটা জায়গা আছে। মূলত এটা 3টা মোহনা না, মোহনা তো বলে 3টা নদী এক জায়গায় এসে যেখানে মিলিত হয়েছে, কিন্তু ওইটা মূলত ওই শাখা নদীটাই 3 দিকে ভাগ হয়ে গেছে। অনেকে ওটাকে 3 নদীর মোহনা বলে। তো ওই জায়গাটা মাছ মোটামুটি ভালোই পাওয়া যায়। নদী যে খুব গভীর বিষয়টা এরকম না, খুবই ছোট নদী। আর ওই গ্রামে ঢোকার জন্য ওই নদীর উপর দিয়েই একটা সাঁকর মতো আছে, ওটা দিয়ে পার হয়ে ঢুকতে হয়। তো ওইখানে তো উনি প্রতি রাত্রে মাছ ধরেন। আর এই যে শিহাব ভাইয়ের শ্বশুর যিনি, উনিও কিন্তু খুব ভালো মানের একজন কবিরাজ। এই জিন ভূত তাড়ানোতে উনি বেশ সিদ্ধহস্ত আর কি। আর ছোটবেলা থেকে এই সমস্ত জিনিস দেখতে দেখতে ওনার সুমন্দির আসলে ভয় ডর খুব কম ছিল। আর ছোটখাটো জিনিস উনি সবসময় এগুলো ফেস করেছেন, এটা আহামরি ওরকম বলার মতো না। তো যাই হোক, ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে যে উনি ওই রাত্রে মাছ ধরেছেন। মাছ ধরার পর উনি যখন ফেরত আসছিলেন, হঠাৎ করে মনে হলো ওনার পেছন পেছন কেউ হেঁটে আসছে। তো পেছন দিকে তাকিয়েছেন, দেখেন কেউ নেই। তখন উনি তো বুঝতে পেরেছেন যে এরকম কোনো একটা ব্যাপার হতে পারে, তার মাছ খাওয়ার জন্য কোনো মেছো পিশাচ পিছু নিয়েছে। তো উনি ওনার মতো করে হাঁটছেন, এগুলোর সাথে তো উনি পরিচিত। কিছুক্ষণ পর হঠাৎ করে পেছন থেকে তার নাম ধরে ডাকছে এবং নাকি নাকি সুরে বলছে, হ্যাঁ রে, আজকে তো বেশ ভালোই মাছ পাইলি, দে আমাকে 2টা মাছ দিয়ে যা। তখন উনি আবার উল্টো দিকে মুখ না করেই, মানে মুখ সোজা রেখেই বলছেন, এখান থেকে ভাগ, তো কোনো মাছ টাছ পাবি না, যা। পিছন থেকে আবার বলছে, আরে দে না রে বাবা, 2টা মাছ দিয়ে যা। উনি বলছেন কোনো মাছ পাবি না। তো এরকম করতে করতে বারবার চায়, উনি না করে এরকম করতে করতে বাড়ি পর্যন্ত চলেও আসছেন। তো ওনার বাড়িতে ঢোকার আগেই ছোট ছোট 2টা তাল গাছ পড়ে, মানে বড় না, ছোট, মানে খুব বেশি বয়সও নয় তাল গাছের। তো উনি দেখেন ওই 2টো পাশাপাশি তাল গাছে 2 পা দিয়ে কুজো হয়ে একটা অবয়ব, মহিলা অবয়ব, এটা বোঝা যাচ্ছে, এটা দাঁড়িয়ে আছে বেশ খানিকটা কুজো হয়ে। তখন এই শিহাব ভাইয়ের যিনি আর কি সুমন্দি, তাকে বলছেন যে এই তোর কাছে এতবার করে মাছ চাইলাম, তোর কানে গেল না, এখন তোর সবগুলো মাছ দিবি, এই ব্যাগ রাখে তারপর বাড়ি ঘরে ঢুকবি। তখন উনি আবার বলতেছে যে তোর ওই সময় দিলাম না, এখন আমি বাড়ির কাছে এসে মাছ দেব, আমার বাপকে তা তো চিনিস, তাড়াতাড়ি এখান থেকে ভাগ, আর এত যদি সাহস থাকায় তোর সাথে আমি মারামারি করবো। যেই না এটা বলছে, উনি দেখেন যে লাফ দিয়ে ওই জিনিসটা তাল গাছ থেকে নিচে নামছে। আর নিচে নেমে ওনার সামনে না পড়ে হয়েছে কি, শাঁ করে, মানে বাতাসের সাথেই মনে হলো যে শাঁ করে ঘুরে
ওনার পিঠের উপরে মানে ঘাড়ের উপর ধরাম করে বসছে, আর এমনভাবে বসছে হঠাৎ করে শরীর উপর চাপ লাগছে তো ওনার এক পাই ভেঙে যায়, আর তারপরই ওনাকে আঘাত করতে থাকে। খুব বেশি আঘাত আসলে করার সুযোগ পায় না ওই পিশাচিনিটা, কারণ এর মধ্যে ওই জায়গার পাশেই আর একটা ঘর ছিল। মূলত ওই পাশে আর একটা জায়গায় মাছের একটা ঘের ছিল, তো ঘের বলতে কি ওই নদীর একটা জায়গায় বড় জাল টাল পেতে রাখা আর কি, তো ওই পাহারা দেওয়ার জন্য যাতে মাছ টাছকে চুরি না করে। তো ওইখানে একটা লোক ছিল, উনি সারা রাত জেগেই থাকতো। উনি হঠাৎ করে এরকম শব্দ, ধাপধুপ শব্দ, এটা শুনে কি হয়েছে এটা দেখার জন্য বের হয়ে আসে টর্চ লাইট নিয়ে। তো ওই সময় তো চাঁদের আলো ছিল, উনি দেখতে পাচ্ছেন যে ওই কাছেই একটা জায়গায় মনে হচ্ছে কেউ একজন লাফালাফি করছে। লাফালাফি বলতে উনি দেখছেন যে একটা মানুষ। তখন ওই টর্চ লাইট মারেন, মনে হচ্ছে যে কোনো একটা অদৃশ্য শক্তি যেটাকে দেখা যাচ্ছে না, সেই জিনিসটা এই শিহাব ভাইয়ের সুমন্দিকে ক্রমাগত আঘাত করছে। উনি যখন দ্রুত ওখানে গেছেন তখন ওই জিনিসটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তখন ওনাকে ধরে তো বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পর এই অবস্থা, এটা দেখার পর ওনাকে তো কিছুটা সেবা শুশ্রূষা বাড়ি থেকে করা হয়েছে। এদিকে ওনার বাবা যিনি কবিরাজ মানে শিহাব ভাইয়ের শ্বশুর, তখন উনি কি করছেন, ওই জিনটাকে হাজির করছেন। হাজির করার পর বলে, যাই তুই আমার ছেলেকে এরকম করলি কেন, তুই জানিস না আমার ছেলে? বলে, হ্যাঁ জানি তো, ওর কাছে মাছ চাইলামও দিল না, কেউ দুইটা মাছ দিতে পারতো না। তখন উনি বলছেন, হ্যাঁ তোদের স্বভাব তো জানি, তোদেরকে যদি একবার মাছ দেওয়া হয় তখন সারাক্ষণ তোরা তার পিছু লেগে থাকিস মাছ নেওয়ার জন্য, তোদেরকে মাছ দেওয়া যাবে না। বলে যে ওর কাছে আমি ভালোই ভালোই মাছ চাইছিলাম, ও দেয় নাই, এই জন্যই মূলত ওকে আক্রমণ করছি, আর ও আমাকে আক্রমণ করার জন্য আহ্বান করছে, যাই লাগ আমার সাথে, এই জন্য আমি আসছি, আমার কি দোষ? এখন ওরে ছেড়ে আমি চলে যাব, আমাকে 4টা ইলিশ মাছ দিতে হবে। তখন এই শিহাব ভাইয়ের শ্বশুর বলতেছেন, 4টা ইলিশ কেন, 4টা পুঁটি মাছও তোকে দেবো না, তুই কি যাবি নাকি তোকে বন্দি করবো? এভাবে হুমকি ধামকি দিয়ে ওনাকে মানে উনি আসলে ওই পিশাচিনিটাকে ওখান থেকে পাঠিয়ে দেন, মানে বিতাড়িত করেন। তো এই যে ঘটনা, এই ঘটনায় ওনার এক হাত এক পা ভেঙে গিয়েছিল এই শিহাব ভাইয়ের সুমন্দি যিনি। তো এই যে মাছ রিলেটেড যে ঘটনাগুলো, এগুলো আমাদের আসলে বাংলাদেশের একটা ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভৌতিক ঘটনা আমরা বলতে পারি। তো যে কোনো ভয়ের এপিসোড যদি মাছ রিলেটেড ঘটনা তার মধ্যে কোনো একটা ঘটনা সন্নিবেশিত না করা হয়, কেন জানি মনে হয় এপিসোডটার একটা অপূর্ণতা থেকে যায়। কারণ এটা আমাদের বাংলাদেশের আবহমানকালের একটা লোক সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে, একটা ধ্রুপদী ঘটনা বলতে পারেন এই মাছ রিলেটেড ঘটনা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে, ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। আর এই ধরনের ঘটনা আমরা পেতে থাকবো। তবে এই ধরনের ঘটনা শুনতে যেমন আমাদের ক্লান্তি লাগে না, বলতেও ক্লান্তি লাগে না। যদিও বা এই ঘটনার শেষে কি হয় বা মাঝে কি হতে পারে, এই জিনিসগুলো আমরা অনেকটা আগে থেকেই আঁচ করতে পারি। তবে একটি ব্যাপার আমরা শিখলাম, সেটা হলো ওদেরকে মাছ দিলে নাকি মানে এরপরে বারবার ওরা সে উপদ্রব করে, একবার মাছ দিলে। এই জন্যই মূলত অনেকে মাছ দিতে চান না, তা না হলে তো মাছ একটা দিয়েই দেওয়া যায়, কিন্তু দেখা যায় যে ওরা পরে এসে আবার উপদ্রব করবে। এই সমস্ত কারণে মূলত মাছ অনেকেই দেন না, যেটা হয়েছিল এই শিহাব ভাইয়ের সুমন্দির বেলায়। তো নলগনিয়া গ্রাম কিন্তু একদম নির্জন একটি গ্রাম, খুব সুন্দর একটি গ্রাম, বরগুনা জেলার প্রত্যন্ত এলাকায় এই গ্রামটি রয়েছে। তো অনেকেই হয়তোবা নলগনিয়া গ্রামের লিসেনার আছেন, তারা কিন্তু চাইলে সেই 3 নদীর মোহনা, আসলে 3 নদীর মোহনা না, একটা নদী 3 ভাগে ভাগ হয়ে গেছে, ওই জায়গার ছবিটা আমাদেরকে দিতে পারেন। আর ওই গ্রামের আরও ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রিয় লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এবার এপিসোডের ঘটনাগুলো পাঠিয়েছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা কষ্ট করে সময় নিয়ে আমাদের এপিসোডটা শুনলেন। প্রিয় লিসেনার্স, আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। এই জন্য বলি, বেশি বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন, কারণ আমাদের সাবস্ক্রাইবার্স যত বাড়বে তাদের কাছ থেকে নতুন নতুন সত্য ভয়ের ঘটনাগুলো আমরা পেতে থাকবো। আর এরই মাধ্যমে আমরা কিন্তু অনেকটা সময় নিয়ে আপনাদেরকে ভয়ের বিনোদন দিতে পারবো। আর এই সমস্ত ভৌতিক বিনোদনের মাধ্যম দিয়ে আমরা আমাদের কিছু কিছু নীতি সৌরভ কথা, আমাদের কিছু মূল্যবোধ, সেই জিনিসগুলো সরিয়ে দিতে চাই। ভয়ের ঘটনার জন্য আমাদের সাথে না ঘটে সেই ব্যাপারগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, যাতে করে আমরা এই বিষয়ে সতর্ক থাকতে পারি। প্রিয় লিসেনার্স, আগামীকাল কিন্তু ফ্রাইডে স্পেশাল এপিসোড থাকছে আপনাদের সকলের প্রিয় সাংবাদিক এনামুল হক আবির ভাই এবং হাফিজ ভাইয়ের পাঠানো 2টি ঘটনা নিয়ে। এপিসোডের শিরোনাম দাফন, শুনতে কিন্তু ভুলবেন না। আর শনিবার অমীমাংসিত রহস্য এপিসোড থাকছে, আর সোমবার 16ই ডিসেম্বর স্পেশাল এপিসোড থাকছে। আমার সংগ্রহ করা একটি ঘটনা থাকছে প্রথমেই, যেটা অপারেশন জ্যাকপটের সময় হয়েছিল। তারপর বাগেরহাটের তাহমিদ ভাইয়ের ঘটনা থাকছে। এছাড়া আরও একটি ঘটনা থাকছে।
প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।